আমরা আরেক জায়গায়। এটা যে সম্ভব হচ্ছে বর্তমান যুগে, এটাই আমাদের জন্য আমি মনে করি আশীর্বাদ, এবং এই করোনাকালীন আমরা ক্লাস করতে পারছি। সুতরাং আপনারা যদি কেউ কোথাও না বুঝেন আমাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো চ্যাট বক্সে আনসার করার। তো শুরু করা যাক আজকের ক্লাসে। ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত। তো ফার্স্ট টপিকের মধ্যে আমরা রেখা কি, কোণ কি, চতুর্ভুজ কি, ত্রিভুজ কি, এগুলো জিনিস নিয়ে আমরা জানবো। তো ফার্স্ট যে জিনিসটা আমাদের জানতে হবে যে রেখা কি জিনিস। একটু মনোযোগ দিয়ে আপনারা আমার কথাগুলো শুনবেন। আশা করি এই ক্লাসটা করলে আপনাকে আর লেকচার করতে হবে না, ভিডিও শুনতে হবে না। ক্লাসটা করলে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ আপনার সবকিছু কভার হয়ে যাবে। তো রেখা হচ্ছে, আপনারা এখানে খেয়াল করবেন, রেখা, রেখাংশ এবং রশি, এই তিনটা জিনিসের মধ্যে আমরা যদি রেখার দিকে তাকাই, রেখার দুই পাশে এরো আছে, এই যে এখানে এরো আছে, এখানে এরো আছে। আমরা যখন রেখাংশ বলছি তখন কিন্তু কোনো দুই পাশে এরো নেই। আমরা যখন রশি বলছি তখন এক পাশে টার্মিনাল পয়েন্ট আছে, আরেক পাশে এরো আছে, দুই পাশে কিন্তু এরো নেই। তো এখান থেকে আমরা বলতে পারি রেখা হচ্ছে দুই পাশে অসীমভাবে বর্ধিত যে যে সোজা যে রশি, সেটাকে আমরা মূলত রেখা বলি। দুই পাশে বর্ধিত, শুধু এক পাশে যদি বর্ধিত হয় তখন এটাকে বলবো আমরা রশি। আর রেখা থেকে আমি যদি কাট করি, লাইক এখান থেকে এবং এখান থেকে এটুকু যদি কেটে এই জায়গায় আমি স্থাপন করি, তখন এটাকে আমরা বলবো রেখাংশ। অর্থাৎ রেখার একটা অংশকেই বলা হচ্ছে রেখাংশ। সমান্তরাল রেখা কি? সমান্তরাল রেখা আপনারা জানেন, এটাকে বলা হচ্ছে প্যারালাল লাইন। অর্থাৎ এই যে দুইটা সমান্তরাল রেখা, দুইটা সমান্তরাল রেখার দূরত্ব সবসময় কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ দুইটা রেখার মধ্যে দূরত্ব যদি সবসময়, ওকে ভাইয়া আলামিন ভাই, আমি ডিটেইলসে গিয়ে বুঝাবো ইনশাআল্লাহ, আপনারা একটু ধৈর্য সহকারে আমাকে হেল্প করবেন। আর যদি আপনারা হেল্প না করেন তাহলে আমি খুব দ্রুত ক্লাসটা শেষ করার চেষ্টা করবো, এবং আমি চেষ্টা করবো একটু ডিটেইলসে বোঝানোর। তো আপনারা আমাকে সবাই কোঅপারেট করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি বলছি যে সমান্তরাল রেখা তাকে বলা হয়, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যে দুইটা রেখা সমান্তরাল আমি তখন বলবো যদি এই যে দূরত্বগুলো এগুলো সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ আমি যদি এটাকে C1, এটাকে D1 বলি, এটাকে C2, এটাকে আমি D2 বলি, এটাকে C3, আর এটাকে আমি যদি বলি D3, তাহলে সমান্তরাল রেখার ডেফিনিশনে যে জিনিসটা হবে সেটা হচ্ছে C1 D1 ইকুয়াল টু C2 D2 ইকুয়াল টু C3 D3। এই জিনিসটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার জন্য পরীক্ষা হলে অনেক সময় আসতে পারে যে সমান্তরাল রেখা কিভাবে মিন করা হয়। তাহলে সমান্তরাল রেখার জন্য ভাইয়া এই যে যদি আমি বলি যে AB আর CD এই দুইটা সমান্তরাল, তো এইটা মিন লেখা হয় কিভাবে? এই যে AB সমান্তরাল, এই যে এইভাবে লেখা হয় CD। এই যে চিহ্নটা মাঝখানে লিখছি আমি দুইটা লাইন এরকম, এটার মিনিং হচ্ছে যে এবি রেখাটা সিডি এর সমান্তরাল এবং সিডিটা এবি এর সমান্তরাল, আর এই দুইটা রেখার মধ্যে সবসময় দূরত্ব সমান থাকবে। যেমন আমরা বলছি যে মই এবং রেল লাইন, এদের মধ্যে সবসময় দূরত্ব সমান থাকে, তাই মই এবং রেল লাইনটা হচ্ছে দুইটা সমান্তরাল রেখার উদাহরণ। ভাইয়া রশিটা আরেকটু বলবেন। ভাইয়া রশিটা হচ্ছে কোনো একটা একদিকে তার নির্দিষ্ট সীমা থাকবে, একটা নির্দিষ্ট বিন্দু স্টার্টিং পয়েন্ট থাকবে, আর একদিকে স্টার্টিং পয়েন্ট থাকবে না, তখন সেটাকে আমরা বলি রশি। যে কোনো একদিকে বর্ধিত থাকবে। যদি আমরা এরকম বলতাম, এরকম এরকম বলতাম, এটাও একটা রশি, এটাও একটা রশি। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টের দিকে কিন্তু এটা এন্ডিং পয়েন্ট নাই, এটা স্টার্টিং পয়েন্ট এখানে, এন্ডিং পয়েন্টের দিকে। আর রেখাংশর দুইটা কি থাকবে? এন্ডিং পয়েন্ট থাকবে বা প্রান্ত বিন্দু থাকবে, কিন্তু রেখার কোনো প্রান্ত বিন্দু থাকবে না, রেখা দুই পাশে অসীমে বর্তিত হবে। এবার আমরা আসি লম্ব রেখা। লম্ব রেখা হচ্ছে কি? দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাদেরকে পরস্পর লম্ব রেখা বলা হয়। তো আমরা যদি এই যে জায়গায় চিন্তা করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা নরমাল ভিজুয়ালাইজেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে CAD, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 থেকে কম হবে, এটাও 90 থেকে কম হবে। বাট আমরা যদি এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, অথবা এই পাশে এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, যে CDA CDB, এই দুইটা অ্যাঙ্গেলের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এই দুইটা অ্যাঙ্গেলকে বলবো যে হচ্ছে এক সমকোণ। তাহলে এই যে CD রেখাটা AB রেখার উপরে লম্ব, আবার বলছি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে এরকম যদি হয় যে CD রেখাটা AB এর উপরে লম্ব ভাবে আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তখন আমরা বলবো যে CD আর AB এই দুইটা রেখা পরস্পর লম্ব। এই যে কথাটা CD ও AB পরস্পর লম্ব রেখা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা এভাবে লিখতে পারি যে CD লম্ব AB, এটা লিখতে পারি। আমি যদি এটাকে এইভাবে লিখি তাহলে এটা কি ভুল হবে না রাইট হবে? আপনারা একটু বলেন, মানে রাইট না রং? AB লম্ব CD, একটু আমাকে জানাবেন, রাইট না রং? রং আর অথবা W লিখেন প্লিজ, আপনারা আর অথবা W লিখেন, একটু আমার সাথে রেসপন্স করবেন কুইক। একজন বলছেন রং, সৈকত ভাই বলছেন রং, অনেকেই বলছে রং, অনেকেই বলছেন রং। এই যে এই জায়গাটা কনফিউজ করার কিছু নেই, অনেকেই রং বলছেন, অনেকেই রাইট বলছেন। হ্যাঁ ওকে, আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা রাইট হবে অ্যাকচুয়ালি, যারা রং বলছেন তারা এটা মিস আন্ডারস্ট্যান্ডিং করছেন, এটা হচ্ছে রাইট হবে। দ্যাট মিন্স এটাও রাইট, এটাও রাইট। আমরা এখানে বলতে পারি যে এই যে সিডি রেখাটা, এটা ভাইয়া এবি সাথে 90 ডিগ্রি, আবার এবি রেখাটাও সিডির সাথে 90 ডিগ্রি। আমি যদি এইভাবে একটু লিখি, এইভাবে, তাহলে এটাকে আমরা বলছি সিডি আর এটা হচ্ছে এবি। তাহলে আমি কি বলতে পারি না যে এবির সাথে এই যে সিডি 90 ডিগ্রি, তাহলে এবিটা সিডি এর উপরে লম্ব, আবার সিডিটাও এবি এর উপরে লম্ব, সুতরাং এটা পরস্পর লম্ব। এই কথাটা দেখলেও তো ক্লিয়ার বোঝা যায় যে পরস্পর লম্ব। তো পরস্পর কথাটা অর্থ কি? সিডি এবি এর উপরে লম্ব আর এবি হচ্ছে সিডি এর উপরে লম্ব, সুতরাং বোথ আর কারেক্ট। সিডি পারপেন্ডিকুলার এবি, এবি পারপেন্ডিকুলার সিডি। আপনারা এই যে সাইনটা মনে রাখবেন, এটা হচ্ছে লম্ব সাইন, এটা হচ্ছে লম্ব সাইন, আর এটা হচ্ছে সমান্তরাল সাইন। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। এরপর বলা হচ্ছে যে বহিস্থ কোনো বিন্দু থেকে একটি সরলরেখার উপর যতগুলো রেখা টানা যায় তার মধ্যে লম্ব রেখার দূরত্বই হচ্ছে সবচেয়ে কম। এবার আপনারা খেয়াল রাখবেন, এখানে আমি যদি এই জায়গাটায়, এই যে এই জায়গাটাতে আমি এখানে আরেকটা নাম দিই, কি নাম দিব? এটা নাম দিলাম হচ্ছে E1, আর এটার নাম দিলাম হচ্ছে আমরা হচ্ছে E2। তাহলে এখান থেকে সি থেকে এবি রেখার এখানে CA একটা দূরত্ব, CE1 একটা, CD একটা, CE2 একটা, CD একটা। আমি সবসময় বলবো যে এই যে CA, তারপর হচ্ছে CE1, আরেকটা হচ্ছে CE2, আরেকটা হচ্ছে CB, এগুলোর যদি আমি লিখি, এই যে এই দূরত্বগুলো সবসময় বড় হবে। কার থেকে বড় হবে? সিডি এর থেকে বড় হবে। আপনারা খেয়াল করেন, সিডি কোনটা? এই যেটুকু, এই যেটুকু খেয়াল করেন, এইটুকু হচ্ছে সিডি। তাহলে এই সিডিটা হচ্ছে মিন করে সি বিন্দুতে, কি মিন করে? এটা মিন করে যে সি বিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব, অথবা লম্ব দূরত্ব না বলেও যদি বলা হয় পরীক্ষা যে এবি থেকে সি বিন্দু থেকে এবি রেখার দূরত্ব কি, তাহলে উত্তর কি হবে? আপনারা একটু আমাকে জানান একটু চেক বক্সে। উত্তর কি? সিএ দিবেন আপনারা, না CE1 দিবেন, না সিডি দিবেন, না CE2, না সিবি? কোনটা দিবেন? একটু দ্রুত রেসপন্স করবেন আমাকে। হ্যাঁ
যদি বলা হয় সি বিন্দু থেকে এ বি রেখার দূরত্ব কত, আপনারা কি আনসার করবেন? সি এ, সি ই ওয়ান, সি ডি, সি ই টু, সি ই বি। একজন বলছেন সি ই ওয়ান। হ্যাঁ, সি ওয়ান বলছেন, সোয়াদ ভাই বলছেন সি ওয়ান, অনেকে সি বি বলছেন, কেউ কেউ সি বি, কেউ বলছেন সি ডি। ওকে ভাই, আপনারা সবাই একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা রেখার যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে তার লম্ব দূরত্ব মিন করে। আর লম্ব দূরত্ব কোনটা? এই যে এটাই হচ্ছে লম্ব দূরত্ব, আর লম্ব দূরত্বটা হচ্ছে কি সিডি। আর আমি বলছি এই সিডি থেকে বাকি সব দূরত্ব কি হবে? বেশি হবে। অর্থাৎ সিডি থেকে সিবির মান বেশি হবে, সি এর মান বেশি হবে, সি ই ওয়ান এর মান বেশি হবে, সি ই টু এর মান বেশি হবে। তার মানে আমরা এখান থেকে জিস্ট কথা বলতে পারি যে কোনো একটা বিন্দু থেকে আরেকটা রেখার লম্ব দূরত্বটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। নেক্সট স্লাইডে একটা প্রশ্ন আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে খুব সম্ভবত, আচ্ছা পোল কোশ্চেন না। এই প্রশ্নে বলা হচ্ছে দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? আপনারা বলেন এখানে দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? আনসার কি হবে? আমি একটু আগে পড়ে আসলাম, তো এখানে বলেন দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? দুইটি, কেউ বলছেন দুইটি, কেউ বলছেন ভুল, কেউ বলছেন আনসার নাই। আচ্ছা, একটিও না, ছেদ করবে না। ওকে, ওকে, জিরো, ভেরি গুড। আচ্ছা, আপনারা সঠিক আনসারটা অনেকেই বুঝতে পেরেছেন। আমি এখানে সঠিক আনসারটা করে দিচ্ছি। এখানে সঠিক আনসার হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে দুটি সমান্তরাল রেখা এরকম হয়, এই যে রেল লাইন, এই যে রেল লাইনের মতো যেটা সমান্তরাল রেখা হয়। অনেকেই যুক্তি দিতে পারে যে ভাই আমার রেল লাইন তো মাঝে মধ্যে মনে হয় সেট করে, আসলে মাঝে মধ্যে সেট করে না, এখানে ক্রসিং হয়, সেখানেও কিন্তু মূলত যেদিকে ট্রেনটা যায় ওই দুইটা প্যারালালি থাকে অল টাইম আর কি। হ্যাঁ, সুতরাং এই দুইটা কখনো সেট করবে না। তার মানে এটার আনসার কি হবে? এটার আনসার হবে জিরো, এটার আনসার হবে জিরো। হ্যাঁ, তো জিরো যেহেতু এখানে আনসার নাই, সুতরাং আমরা এখানে সঠিক আনসার এটা করতে পারবো না। এটা 36তম বিসিএস এই প্রশ্নটা আসছিল, সঠিক আনসার এখানে ছিল না। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলা হচ্ছে দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে? ভাইয়া প্লেন আলাদা হলে তো ইন্টারসেক্ট করবে। ভাইয়া আমি বলছি রিদ্দ ভাইয়া, প্লেন আলাদা, দুইটা সমান্তরাল প্লেন হলে তো কখনো ইন্টারসেক্ট করবে না। আমি তো বলিনি এরকম, আমি তো এরকম বলিনি যে যে এখানে একটা প্লেন আছে এখানে একটা প্লেন আছে, এরকম তো বলি নাই। দুইটা প্লেন যদি এরকম হয়, আপনি চিন্তা করেন আপনার বাসার পাশে একটা গলি আছে, আপনার বাসার পাশে সেই গলিটা আছে, দুইটা ওয়াল যদি থাকে, সেই দুইটা ওয়াল আপনি দেখবেন যে সমান দূরত্বে যাচ্ছে দুইটা ওয়াল, এরকম একটা গলি থাকতে পারে। তো সেক্ষেত্রে ওইটা একটা প্লেন আপনি চিন্তা করতে পারেন। ওই প্লেন গুলো কিন্তু একটা একটা সেট করছে না, সেট করলে তো রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন রাস্তা থাকবে না সেখানে। ওভাবে আপনি চিন্তা করেন। ওকে, অনেকেই সঠিক আনসার দিয়ে দিয়েছেন যে দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে। ভাইয়া পরীক্ষা যদি আনসার না থাকে, হ্যাঁ পরীক্ষা আনসার না থাকলে ব্ল্যাঙ্ক রাখাটাই আমি যুক্তিযুক্ত মনে করি। সেক্ষেত্রে পিএসসি মেম্বাররা এটাও তারা সাইকোলজিক্যালি সেট করে রাখতে পারেন, ওই কোশ্চেনটা যারা ব্ল্যাঙ্ক রাখবে তাদেরকে মার্ক দেওয়া হবে, যারা ব্ল্যাঙ্ক রাখবে না তাদের জন্য নেগেটিভ মার্কিং কাউন্ট করা হবে। হ্যাঁ, তো আমরা এটা আনসার করি। এটা বলা হচ্ছে দুইটি বিন্দু, তাহলে এরকম একটা বিন্দু, এরকম একটা বিন্দু, এই দুইটা বিন্দু দিয়ে এই যে আমি একটা এরকম এরকম একটা সরল রেখা আঁকলাম, এরকম এখানে যদি বিন্দু হয়, দুইটা বিন্দু, হ্যাঁ দুইটা বিন্দু যদি এরকম হয়, আমরা এরকম একটা সরলরেখা আঁকতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা বিন্দু দিয়ে সর্বোচ্চ কয়টি সরলরেখা আঁকা যাবে? একটি সরলরেখা আঁকা যাবে, একটা বেশি রাখা যাবে না। তাহলে রাইট আনসার হচ্ছে এটা। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আপনাদের জন্য একটা পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেনটা আমি রান করে দিচ্ছি, আপনারা দ্রুত আনসার করবেন পোল কোশ্চেনটা। ওকে, আমি পোলটা ক্লোজ করে দিচ্ছি, আর 3 সেকেন্ডের মধ্যে পোলটা ক্লোজ করে দেবো। পোলটা আমি ক্লোজ করে দিচ্ছি। অধিকাংশই আপনারা সঠিক আনসার করেছেন। তো যারা সঠিক আনসার করতে পারেননি, আসুন আমি দেখা দিচ্ছি, 31% আপনারা রং আনসার করেছেন। ইট ওয়াজ নট এক্সপেক্টেড যে 31% আপনারা রং আনসার করেছেন। তো আমি শুরুতেই যখন রশি এবং রেখা যখন পড়িয়ে আসি, তখন আপনাদেরকে ক্লিয়ার করেছি যে রেখা কি। রেখার হচ্ছে দুই পাশে প্রান্তবিন্দু ছিল না। আমি যদি আগের স্লাইডে ফিরে যাই, আপনারা এখানে খেয়াল করবেন যে রেখার কিন্তু ভাইয়া যে দুই পাশে কোনো প্রান্তবিন্দু নাই। রেখাংশের কিন্তু প্রান্তবিন্দু, যে এখানে একটা প্রান্তবিন্দু, এখানে একটা প্রান্তবিন্দু, রশির কিন্তু প্রান্তবিন্দু একটা। তাহলে রেখার প্রান্তবিন্দু নাই, এটার প্রান্তবিন্দু আমি যদি লিখি, এটার প্রান্তবিন্দু হচ্ছে জিরো, প্রান্তবিন্দু এখানেই লিখলাম আমি, প্রান্তবিন্দু এটা জিরো, এটার প্রান্তবিন্দু হচ্ছে দুই, এটার প্রান্তবিন্দু কত? এটার প্রান্তবিন্দু হচ্ছে এক। তাহলে রেখা, রেখাংশ এবং রশি আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ যে প্রান্তবিন্দু রেখার নেই, রেখাংশের দুইটা এবং রশির হচ্ছে প্রান্তবিন্দু একটা। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি যে কোনটা আনসার হবে। আপনারা দেখতে পেয়েছেন যে রেখার প্রান্তবিন্দু নেই, তার মানে জিরো, রশির প্রান্তবিন্দু একটা এবং রেখাংশের প্রান্তবিন্দু দুইটা। সুতরাং রাইট আনসার হচ্ছে অপশন সি। ইমরান ভাই কোশ্চেন করেছেন যে ভাই রেল লাইন তো, হ্যাঁ রেল ভাই আপনি ঠিকই বলেছেন, রেল লাইন তো আসলে ইনফিনিটি পর্যন্ত যায় না। তবে আমরা বাস্তব এক্সাম্পল হিসেবে এটা চিন্তা করি। বাস্তবে আপনি যদি কোনো জিনিস চিন্তা করেন, আপনি বাস্তবে কোনো জিনিস দেখবেন না টাইম ছাড়া যে সেটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, মানে যেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। হ্যাঁ, তো আমরা এটা একটা নির্দিষ্ট অংশের জন্য এটা বলি যেটা সমান্তরাল আর কি। হ্যাঁ, অন্য কোথাও গিয়ে তো এটা শেষ আছে, যেখানে কি শেষ আছে সেই পর্যন্ত কিন্তু এটা সমান্তরাল। এমন না যে সমান্তরাল, ইমরান ভাই আপনাকে বলছি সমান্তরাল মানে কিন্তু যে দুইটা রেখা সমান্তরাল হবে এমন না, দুইটা রেখাংশ সমান্তরাল হতে পারে। অর্থাৎ ব্যাপারটা এরকম হতে পারে, এই যে দুইটা রশি সমান্তরাল হতে পারে, এটা দুইটা রশি সমান্তরাল। এখানে যদি আমি এটুকু বলি, এটা হচ্ছে দুইটা রেখাংশ সমান্তরাল। সো এটা হচ্ছে দুইটা রেখা সমান্তরাল, এটা হচ্ছে দুইটা রেখাংশ সমান্তরাল। আর এইটা যদি আমি বলি, এরকম যদি বলি আমি, এখানে হচ্ছে দুইটা রশি সমান্তরাল। হ্যাঁ, আপনাকে বলছি ইমরান ভাই, এখানে দুইটা রশি সমান্তরাল, এখানে দুইটা রেখা সমান্তরাল, এখানে দুইটা রেখাংশ সমান্তরাল। সুতরাং সমান্তরাল হতে গেলে যে ইনফাইনাইট পর্যন্ত হতে হবে এরকম কোনো কন্ডিশন নেই ইমরান ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জুনাইরা বলছেন ভাইয়া দুইটি বিন্দু দিয়ে কিভাবে একটি সরলরেখা আঁকা যায়? রেখার তো কোনো প্রান্ত বিন্দু নেই। ভাই আমরা যখন
দুইটা বিন্দুর কথা বলি, তখন আমরা রেখা বলতে মিন করি যে দুইটা বিন্দু কানেক্টিং যে রেখাংশটা, ওই সময় রেখাংশটাকে রেখা হতে আমরা মিন করি। কিন্তু যখন স্পেসিফিক রেখা এবং রশির মধ্যে পার্থক্য জিজ্ঞেস করা হবে, তখন আমি আপনাদেরকে পার্থক্যটা বলেছি। কিন্তু আমরা যখন সরল রেখা পড়ি, তখন সরল রেখার মধ্যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট পার্ট করতে হলে আঁকি, তো ওটা তো তখন রেখা হয় না, ওটা তো রেখাংশ হয়, এটা মিন করে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা রেখাই। আমরা সরল রেখার ফুল ইকুয়েশনটা যদি চিন্তা করি, তাহলে এটা অসীমের দুই দিকেই চলে যায়। কিন্তু আমরা যখন ছবি আঁকি পরীক্ষা হলে, তখন আমরা জাস্ট রেখাংশটুকু দেখাই। আশা করি জুনায়ের আপু আপনি বুঝতে পেরেছেন। তো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে আমরা একটু কোণ সম্পর্কে জানবো। তো এই জিনিসটা আমি অলরেডি বলে এসেছি যে সমকোণটা কি। সমকোণটা কি আমি অলরেডি বলে এসেছি। সমকোণটা হচ্ছে যদি দুইটা, আমরা এই যে বারবার বলছি, আপনারা এখানে খেয়াল করবেন, আমি এখানে কিন্তু রশি বা রেখাংশ বলছি না, এই জায়গায় আমি কিন্তু রশি বা রেখাংশ বলছি না। আমরা যখন এই ডেফিনেশন গুলো বলবো, তখন আমরা রেখা দিয়ে সবসময় বলবো। আপনারা খেয়াল রাখবেন, ডেফিনেশন গুলো বলার সময় সবসময় রেখা দিয়ে বলবো, কারণ এটা চলে যেতে পারে, এটা অসীম পর্যন্ত চলে যেতে পারে, এটা অসীম পর্যন্ত চলে যেতে পারে, বাট আমরা একটা নির্দিষ্ট অংশ নিয়ে দেখাচ্ছি। বাট আমি যখন কথা বলবো, সবসময় তখন রেখা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে, আমি ইংলিশটা বলবো তাহিদ ভাই। তো আমরা লাইন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে লাইন, আমি ইংলিশটা রেখে দিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। রেখার জন্য আমরা বলবো হচ্ছে লাইন, আর রেখাংশের জন্য আমরা বলবো হচ্ছে লাইন সেগমেন্ট। এটাকে বলবো আমরা হচ্ছে লাইন সেগমেন্ট। হ্যাঁ, লাইন সেগমেন্ট। আর যদি আমরা রশি বলি, তখন এটাকে আমরা বলবো রে বলবো। আশা করি আপনারা ইংলিশটা আমরা বুঝতে পেরেছেন যে ইংলিশে পার্থক্য লাইন, লাইন সেগমেন্ট, আর একটা হচ্ছে রশি। ওকে, এবার আমরা আসি সমকোণটা কি। সমকোণটা হচ্ছে দুইটা রেখার মধ্যে, দুইটা রেখাংশের মধ্যে, দুইটা রশির মধ্যে, যার মধ্যে 90 ডিগ্রি কোণ থাকবে, তখন আমরা এটাকে সমকোণ বলবো। তো আমি বারবার বলছি ভাই, আমি রেখা কথাটা ইউজ করবো বারবার, কারণ এটা পুরোটা একটা রেখা চিন্তা করতে পারি মেলাইজ। এখানে দুইটা রেখার মধ্যে যদি কোণ 90 ডিগ্রি থেকে কম হয়, দুইটা রেখার মধ্যে কোণ যদি 90 থেকে কম হয়, লেস দেন 90, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা যদি থিটা হয়, তাহলে থিটা লেস দেন 90 ডিগ্রি, আর এটা যদি থিটা হয়, তাহলে থিটা ইকুয়াল টু যদি কি হয় 90 ডিগ্রি হয়, তখন সমকোণ হবে। থিটা যদি লেস দেন 90 হয়, তখন কি হবে, এখানে সূক্ষ্মকোণ হবে। আর থিটা যদি গ্রেটার দেন 90 হয়, এখানে আবার একটা কথা আছে, এখানে 180 থেকে ছোট হবে, 180 থেকে ছোট হবে, এরকম যদি হয়, তখন আমরা এটাকে স্থূলকোণ বলবো। হ্যাঁ, এটাকে স্থূলকোণ বলবো। সমকোণের ইংলিশ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা ইংলিশ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। আর এটার ইংলিশ হচ্ছে একিউট অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা ইংলিশ হচ্ছে একিউট অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে স্থূলকোণ, এটার ইংলিশ হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল। আর এটাকে বলি আমরা বিপ্রতীপ কোণ। আশা করি আপনারা বিপ্রতীপ কোণ সবাই পড়ে এসেছেন। বিপ্রতীপ কোণ হচ্ছে এই যে, এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়, এটা যদি থিটা 3 হয়, এটা যদি থিটা 4 হয়, তাহলে এখানে কি হবে, থিটা 1 ইকুয়াল টু থিটা 2, আর থিটা 3 ইকুয়াল টু হচ্ছে থিটা 4। তো এই ধরনের অ্যাঙ্গেলকে বলা হয় বিপ্রতীপ কোণ, বা বিপ্রতীপ কোণের ইংলিশটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল মানে হচ্ছে বিপ্রতীপ কোণ। এরপরে আমরা এখানে চলে আসি সরল কোণ। তন্ময় ভাই আপনি বলছেন যে এটা ইনফাইনাইট হোক, আর যাই হোক, আমি বলছি যে এটা লাইন, যখন আমরা একটা জিনিসকে লাইন বলি, তখন এটা ইনফাইনাইট পর্যন্ত সেটাকে লাইন চিন্তা করি দুই সাইডে। আর যদি আমরা একটা নির্দিষ্ট অংশ নিয়ে চিন্তা করি, তখন এটাকে লাইন সেগমেন্ট বলছি আমরা, বা রেখার একটা অংশ বলছি। যখন একদিকে সেটা যায়, তখন এটাকে আমরা রে বলি। আপনি যদি ফিজিক্স মানে আলোর কনসেপ্টটা পড়েন, তাহলে তখন আমরা এটাকে রে বলি, আলো বলি। হ্যাঁ, আলোক রশ্মি বলি, কিন্তু আমরা আলোক রেখাংশ বলি না, আলোক রেখাও বলি না, ওখানে আলোক রশ্মি বলি, কথাটা খেয়াল করবেন। হ্যাঁ, ওকে, এবার আমরা আসি সরল কোণ। এখানে থিটা যদি কি হয় 180 ডিগ্রি হয়, তখন এই ধরনের কোণকে সরল কোণ বলা হয়। আর যদি এখানে কন্ডিশনটা দেওয়া আছে যে থিটার মানটা যদি 180 ডিগ্রি থেকে বড় হয় এবং 360 ডিগ্রি থেকে যদি ছোট হয়, তাহলে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে প্রবৃত্ত কোণ। আর সন্নিহিত কোণটাকে, সন্নিহিত কোণ হচ্ছে দুইটা কোণ পাশাপাশি অবস্থান করবে। আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে পাশাপাশি অবস্থান করবে। সরল 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 কোণের ইংলিশটা হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল, এটা ইংলিশটা হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল, এটা ইংলিশটা হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল। আর প্রবৃত্ত কোণের ইংলিশটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটা হচ্ছে সন্নিহিত কোণ। আপনারা এটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণের ইংলিশটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, অনেকেই জানেন, আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছেন। তো দুইটা কোণ যদি এরকম পাশাপাশি অবস্থান করে, সন্নিহিত কোণের ডেফিনেশনটা বলছি, দুইটা কোণ যদি পাশাপাশি অবস্থান করে, তখন এই ধরনের কোণকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এরপরে যে দুইটা বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট, এই দুইটা পরীক্ষা হলে বেশি আসে। এই যেটা, এটা স্টার দিয়ে রাখলাম আমি, এটা এবং এটা নিয়ে সবসময় কোশ্চেন হয় বিসিএস পরীক্ষায়, প্রায় আমাদের অ্যানালাইসিসে দেখা যায়। পূরক কোণ কি আর সম্পূরক কোণ কি। তাহলে পূরক কোণের আমি যদি একটু ইংলিশটা বলি, এটা দিয়ে মনে রাখা সহজ হবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই ইংলিশটা আপনারা যদি খেয়াল রাখেন, তাহলে এটা পেস্ট বাদবে না। আর এটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, এই জায়গাটা আপনি একটু খেয়াল করবেন, এই জায়গাটা থেকে একটু বোঝা যায় যে কমপ্লিমেন্টারি মানে এটা কম, আর এটা সাপ্লিমেন্টারি মানে এটা থেকে এটা বেশি হবে। তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডেফিনেশনটা আমি দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যে দুইটা কোণের সমষ্টি যদি এক সমকোণ হয়, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন এই ধরনের অ্যাঙ্গেলকে আমরা পরস্পরকে বলবো পূরক কোণ। অর্থাৎ খেয়াল করবেন আপনারা, এটা যদি থিটা 1 হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা 2 হয়, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 এই দুইটার সামেশন কত হবে, আপনারা আমাকে বলেন, এই দুইটার সামেশন কত হবে? থিটা 1 প্লাস থিটা 2 এই দুইটার সামেশন কত হবে? এখানে আমরা বলতে পারি যে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট? এখন আপনারা একটু গভীরভাবে খেয়াল করেন, একটু গভীরভাবে খেয়াল করবেন এই জায়গায়, যে 90 ডিগ্রিকে আমি আবার এইভাবেও বলতে পারি, এই যে পাই বাই 2। এটা কেন বলতে পারি, সামনের একটু নেক্সট স্লাইড আমি দেখাবো, যে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে পারি, আবার এটাকে পাই বাই 2 ও বলতে পারি। এটাকে বলা হয় ডিগ্রি মেথড, আর এটাকে বলা হয় রেডিয়ান মেথড বা রেডিয়ান অ্যাঙ্গেল। এখন আপনারা ডেফিনেশনটা খেয়াল করবেন, যে থিটা 1 এবং থিটা 2 অর্থাৎ দুইটা কোণের যোগফল বা সমষ্টি যদি কি হয় 90 ডিগ্রি হয়, তখন আমরা এই একটা কোণকে অপরটির পূরক কোণ বলবো, একটি কোণকে অপরটির পূরক কোণ। তাহলে থিটা 1 কোণের পূরক কোণ হচ্ছে থিটা 2, আবার থিটা 2 কোণের পূরক কোণ হচ্ছে থিটা 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে সম্পূরক কোণ, অর্থাৎ দুইটা কোণের সাম যদি থিটা 1 প্লাস থিটা 2 এটা যদি 180 ডিগ্রি হয়, অথবা এটাকে আমরা পাই বলতে পারি। হ্যাঁ, খেয়াল রাখবেন, এটাকে পাই বলা হয়। তাহলে আমরা যদি এটাকে থিটা 2 আর এটাকে যদি আমরা থিটা 1 বলি, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 দুইটা কোণের সাম যদি কি হয় 180 ডিগ্রি হয়,
তাহলে আমরা এটাকে বলি সম্পর্কণ। তো এই জায়গাটা পেস লাগে কোথায়? পরীক্ষা হলে আমি একটু আমার কথা একটু গভীরভাবে শুনবেন, আপনারা একটু লক্ষ্য করবেন। আপনি পরীক্ষা হলে এই দুইটা গুলাই ফেলবেন যে পূরক আর সম্পর্ক, কোনটা 90 কোনটা 180। আপনার এই জিনিসটা কিন্তু প্রবলেম হয় পরীক্ষা হলে, কি আমি বলছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। তো আপনি কিভাবে মনে রাখবেন? আমি কিন্তু মনে রাখার থিওরিটা বলছি যে ইংলিশটা মনে রাখবেন যে পূরক কোণের ইংলিশটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তাহলে কম শব্দটা শুরুতে আছে, যেহেতু কম শব্দটা শুরুতে আছে তাহলে কম কি 90টা কম না 180টা কম? যেহেতু 90টা কম তার মানে আপনারা মনে রাখবেন যে পূরক কোণ মানে কমপ্লিমেন্টারি, অর্থাৎ 90 হবে পূরক কোণের জন্য, সম্পর্কের জন্য হবে 180। এলিজা আপনি বলেছেন 45 প্লাস 45 90 বলা যায় কিনা? না, 45 প্লাস 45 90 হবে সবসময় এটা বলা যাবে না যে 45 প্লাস 45 60 30 হতে পারে, এরকম হতে পারে 60 30 70 20 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। 45 45 হতে হবে এমন কোনো কথা নেই। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। নেক্সট স্লাইডে আমরা বলবো নিচের কোনটি স্থূলকোণ। আপনারা বলেন, আমি আনসার বলবো না। নিচের কোনটি স্থূলকোণ? আপনারা আমার ক্লাস যদি মনোযোগ সহকারে শুনেন আমি আশা করি প্রত্যেকটি আনসার আপনারা পারবেন, প্রত্যেকটি আনসার পাবেন। নিচের কোনটি স্থূলকোণ? ওকে, ভেরি গুড, অসাম, দ্যাটস প্রিটি নাইস। আপনারা খুবই সুন্দর আনসার দিচ্ছেন। আপনারা বুঝে গেছেন যে আসলে কোনটা আনসার হবে। আমি বলে দিয়েছি যে স্থূলকোণের ক্ষেত্রে যে থিটার ভ্যালুটা কি হবে। স্থূলকোণের ক্ষেত্রে থিটার ভ্যালুটা এরকম হয়, 180 ডিগ্রি থেকে হচ্ছে থিটার ভ্যালুটা লেস আর 90 ডিগ্রি থেকে হচ্ছে গ্রেটার। এই কন্ডিশনের মধ্যে থাকে সেটা স্থূলকোণ। এবং এই কন্ডিশনের মধ্যে আছে কোনটা? এই কন্ডিশনের মধ্যে আছে হচ্ছে এই যে এটা একমাত্র। দেখেন আপনারা খেয়াল করবেন, তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম। নেক্সট আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। এটা হচ্ছে আপনাদের জন্য পল কোশ্চেন। আমি পল কোশ্চেনটা রান করে দিচ্ছি, আপনারা আনসার করবেন দ্রুত করে। ওকে, আমি পল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা এটা কেন ভুল করলেন। আপনারা কি আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনছেন না? 94% রাইট। আমি এক্সপেক্ট করেছিলাম যে 100% এই কোশ্চেনটার আনসার রাইট হবে আপনারা, কিন্তু তারপর 6% আনসার ভুল। দিস ভেরি সরোফুল সিচুয়েশন। মানে 272 ডিগ্রি কোণকে কি বলে আমি একটু আগে বলে এসেছি, আগের স্লাইডে আমি বলে এসেছি যে এটা কি হবে আনসারটা, আগের স্লাইডে বলে এসেছি। এই যে এই জায়গায় বলে আসলাম, একটু আগে আমি বলে আসলাম, আপনারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছেন না। এখানে দেখেন ভাই, আমি বলছি যে 90 থেকে যদি বড় হয় আর 180 থেকে ছোট যদি হয় তাহলে সেটা স্থূলকোণ, কিন্তু 180 ক্রস করে চলে গেলে কি সেটা স্থূলকোণ থাকবে? তখন এটা কি কোণ? আমি তো একটু আগে পড়ে এসেছি, এই যে এই জায়গায় পড়ে আসলাম, এই যে এই জায়গায় এই যে 180 থেকে বড় আর এই যে এই যে 180 থেকে বড় এবং হচ্ছে 360 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে থাকে কি কোণ? প্রবৃত্ত কোণ। একটু আগে আমি এটা পড়ে আসলাম, আপনাদের এটা ভুল করাটা আমি মোটেও এক্সপেক্ট করিনি। ইটস রিয়েলি হার্টিং। সুতরাং এটার আনসার কোনটা হবে? এটার আনসার 94% আপনারা রাইট আনসার করেছেন, এটা হবে আনসার প্রবৃত্ত কোণ। ওকে, আরাফাত কোশ্চেন করেছেন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অর লেস দেন 90 ডিগ্রি, 89 পয়েন্ট সামথিং। আচ্ছা, ওকে, আরাফাত ভাইয়ের কোশ্চেনের জন্যই আমি একটা কোশ্চেন করে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা আরাফাত ভাইয়ের কোশ্চেনের জন্য একটা আনসার এখানে করবেন। আরাফাত ভাইয়ের কোশ্চেন থেকে আমি একটা কোশ্চেন নিচ্ছি। আপনাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন করি আমি যে 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 0 ডিগ্রি এর পূরক কোণ কত? এটা আপনারা বলেন আমাকে চ্যাট বক্সে আনসার। একটু দ্রুত চ্যাট বক্সে বলেন আমাকে আনসার। আরাফাত ভাইয়ের একটা কোশ্চেন, একটা কোশ্চেন, 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? ওকে, ভেরি গুড, অসাম। এটার আনসার হচ্ছে 90 ডিগ্রি। এটার আনসার হচ্ছে 90 ডিগ্রি। 0 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এটা কি হবে? 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এটার আনসার কত হবে? চ্যাট বক্সে আপনারা খুবই সবাই সুন্দর আনসার করছেন। নুসরাত, সালমান, সৈকত, মোহাম্মদ হোসেন, সাদিয়া, মাসুদ সবাই সুন্দর আনসার করছেন। তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ওকে, ভেরি গুড। আশা করি যে ভাই কোশ্চেনটি করেছিলেন আপনি ক্লিয়ার হয়েছেন আপনার কোশ্চেনটি। ওকে, আমরা এবার চলে যাই যে কোণ কি দুইটি। ওকে ওকে, আমরা আনসার না করি, আমরা এখন একটু মনোযোগ দিয়ে শুনি যে কোণ কি। কোণ হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে, দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কোণ তৈরি হয়। তো এখন বলা হচ্ছে যে এখানে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? আপনারা আমাকে আনসার বলেন, এটা কয়টা কোণ তৈরি হবে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলে? আপনারা বুঝতেই পারছেন এটা এত সহজ, বলার কিছু নেই। এটা এত সহজ, এই যে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টা কোণ হয়? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আনসার হবে কত? 4। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? এটার আনসার বলেন আপনারা। 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? ওকে, ভেরি গুড, খুব সুন্দর চমৎকার আনসার আসছে। আমি আজকে খুবই ভালো লাগছে যে আপনারা ক্লাসটা এনজয় করছেন। আপনারা ক্লাসটা এনজয় করবেন, আমি আশা করি শেষ পর্যন্ত ক্লাসটা এনজয় করবেন। অনেকেই ভুল আনসার করছেন, অনেকে 143 বলছেন। আরাফাত ভাই আপনি ভুল আনসার করছেন, অনেকেই রাইট আনসার করেছেন। দুইটি লাইন পরস্পর টাচ করলে কয়টা অ্যাঙ্গেল হবে ভাই? কল্যাণ, খুব সম্ভবত কল্যাণ আপনাকে বলছি, দুইটি লাইন পরস্পর যদি টাচ করে, দুইটি লাইন পরস্পর টাচ করলে ভাই কোনো অ্যাঙ্গেল প্রডিউস হবে না। দুটি লাইন যদি পরস্পর টাচ করে কোনো অ্যাঙ্গেল প্রডিউস হবে না। আর দুটি লাইন পরস্পর টাচ করা মানে সেটা একটি লাইনে সেটা বুঝতে হয়ে যাও, তখন কোনো অ্যাঙ্গেল থাকবে না। আমি যদি এখানে বলি এরকম প্রশ্ন করি, কল্যাণ ভাই খুব ভালো প্রশ্ন করেছেন, আমি যদি এরকম একটা লাইন বলি আর এটার মধ্যে আরেকটা লাইন দিলাম এরকম, তো এখানে কোনো অ্যাঙ্গেল আছে ভাই? এখানে কোনো অ্যাঙ্গেল নাই। তাহলে এখানে কোনো অ্যাঙ্গেল নাই, আমাকে যদি এখন এখানে একটা ইস্যু আছে। কল্যাণ ভাই একটু আপনারা একটু খেয়াল করবেন, কল্যাণ ভাই খুব খুব কনসেপচুয়াল কোশ্চেন করেছেন। আপনারা একটু চ্যাট বক্সে না গিয়ে আমার কাছে কথাগুলো একটু শুনেন একটু আমার সাথে, হ্যাঁ। কল্যাণ ভাই একটা প্রশ্ন করেছিলেন যে দুইটা লাইন পরস্পর যদি মিলিত হয় তখন কয়টা মানে সরি, কোশ্চেনটা ছিল তখন কত অ্যাঙ্গেল তৈরি হবে। তো
তো খেয়াল করবেন যদি এরকম হয় যে দুইটা লাইন অপোজিট দিক থেকে মিলিত হচ্ছে, এই যে এরকম সিচুয়েশন হয় মানে এইদিকে একটা লাইন আর এইদিকে একটা লাইন, দুইটা লাইন অপোজিট দিক থেকে মিলিত হচ্ছে, তখন কিন্তু অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আর এরকম যদি হয় এটা একটা লাইন আর এখানে আরেকটা লাইন এদিকে সেম দিকে মিলিত হলো, তখন ডিরেকশন হবে, তখন এটার মধ্যে অ্যাঙ্গেল কিন্তু হবে 0 ডিগ্রি। এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা। কল্যাণ ভাই একটা কোশ্চেন করেছেন, সেটা আনসার হচ্ছে এরকম, অপোজিট দিক থেকে যদি দুইটা লাইন আসে তাহলে তখন আনসার হবে 180, আর যদি সেম দিকে দুইটা যায় তখন আনসার হবে 0 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ, অনেকেই রং আনসার করেছেন। বিপরীত কোণের ডেফিনেশনটা আমি বলে দিয়েছি যে এই কোণের সমান এই কোণটা হবে, আমি বলে আসছি। তাহলে এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, তাহলে এটা ইকুয়াল টু এটা। তাহলে এটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এটাও আমি বলছি ভাইয়া এটাও 37 ডিগ্রি হবে, অর্থাৎ 37 ডিগ্রি কোণের বিপরীত কোণ 37 ডিগ্রি হবে, এটা আনসার হবে। আমি বলে এসেছিলাম। ওকে, থ্যাংক ইউ কল্যাণ ভাই আপনাকে, আপনি খুব চমৎকার ভাবে কোশ্চেনটা চিন্তা করেছিলেন, আমি নিজেও খুশি হয়েছি যে আপনি খুব ক্রিটিক্যাল ভাবে জিনিসটা ভাবতে পেরেছেন। ওকে, আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাই। এখানে আপনারা খেয়াল করবেন যে উপরের ছবিতে n ডিগ্রি দেওয়া আছে এখানে, হ্যাঁ এখানে n ডিগ্রি দেওয়া আছে, এই যে n এর ভ্যালু, এই যে n এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে আপনারা বলেন এটা কত হবে, আপনারাই বলেন, এটা আপনারা বলেন আনসার কত হবে, আমি এটা করতে চাচ্ছি, আপনারা বলেন কত আনসার হবে। ওকে, ভেরি গুড অসাম, আমি খুবই চমৎকার, খুব সুন্দর আনসার পাচ্ছি। ওকে, এটা আনসার অনেকেই বলে দিয়েছেন, আপনার আনসার রাইট আনসার হবে 15 ডিগ্রি। এটার সলিউশনটা কি? এটার সলিউশনটা খুব সিম্পল, আপনারা জানেন যে এই পুরোটা একটা লাইন আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা একটা সরল কোণ, এটাকে আমরা বলি বা স্ট্রেইট অ্যাঙ্গেল। আর স্ট্রেইট অ্যাঙ্গেলের জন্য এটার সামটা কত হয়, পুরোটা এটা যদি থিটা হয়, আমরা এটার ভ্যালুটা জানি 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি যে 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস n ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে যদি আমরা n এর মান বের করি তাহলে n এর মান চলে আসবে 15 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা আনসার হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে আসি। আপনারা যার মনে যেই কোশ্চেনটা আসুক না কেন, আমি আপনাদেরকে খুবই বিনয়ের সাথে বলছি, যার মনে যেই কোশ্চেনটা আসুক না কেন, এই ম্যাথ রিলেটেড অদ্ভুত বা স্ট্রেঞ্জ কোনো পেকুলিয়ার অদ্ভুত কোনো কোশ্চেন না, এই ম্যাথের সাথে সিমিলারিটি আছে, এরকম কোশ্চেন আপনারা মন খুলে আমাকে বলবেন, আমি অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম করবো। হ্যাঁ, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার, ইনশাআল্লাহ। ওকে, আমি নেক্সট স্লাইডে যাই। এখানে বলা হচ্ছে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে কোনটির মান কত? আপনারা যারা ম্যাথ ক্লাস করছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা একটা দয়া করে একটা খাতা কলম নিয়ে বসবেন, সবাই ভাইয়া এবং আপুরা আপনারা একটা খাতা কলম নিয়ে বসবেন সাথে, হ্যাঁ তাহলে একটু প্র্যাকটিস করতে ভালো হবে আপনাদের। একটি কোণে আমি মাঝে মধ্যে আপনাদেরকে কোশ্চেন আনসার করতে দিব, আপনারা খাতা কলম নিয়ে বসবেন সবাই। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোনটির মান কত? ওকে, অনেকগুলো আনসার পাচ্ছি, কেউ বলছেন 30, কেউ বলছেন 45, কেউ বলছেন 30, কেউ বলছেন 45, 45, 30, অনেকগুলো আনসার রং আনসার এসেছে এবং রাইট আনসার এসেছে। কেউ বলছেন 60। ওকে, আমি করে দিচ্ছি, এটা অনেকেরই কনফিউশন হচ্ছে, আমি করে দিচ্ছি এটা, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। লক্ষ্য করবেন যে একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। তাহলে খুব সিম্পল, আমি কোণটার মান ধরলাম হচ্ছে x, ধরি কোণটির মান হচ্ছে x, আমি ধরলাম হ্যাঁ x/2। তাহলে পূরক কোণটা কি হবে? তাহলে পূরক কোণটা হচ্ছে x হবে, এটা হবে পূরক কোণটা। তাহলে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি, যে x প্লাস x/2 ইকুয়াল টু, পূরক কোণের ডেফিনিশন আমরা বলছিলাম দুইটা কোণের সাম কত ডিগ্রি হবে, দুই পূরক কোণের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি, অর্থাৎ 90 ডিগ্রি হবে, আমরা 90 ডিগ্রি লিখবো, 90 ডিগ্রি লিখবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে হচ্ছে হাফ প্লাস 1, এখানে হচ্ছে 3/2x ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 60 ডিগ্রি বলতে পারি। এই 60 ডিগ্রি হচ্ছে এরকম অ্যাঙ্গেলটা, আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে এই যে x/2, তাহলে x/2 আমরা যদি এখানে ভ্যালু বসাই তাহলে 60/2 ইকুয়াল টু কত হবে, 30 ডিগ্রি। তাহলে এই জিনিসটা হবে 30 ডিগ্রি, তাহলে এই দুইটার সাম হবে হচ্ছে 90 ডিগ্রি। এখন আপনারা আনসারটার দিকে খেয়াল করেন, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক, কোণটির মান কত? তাহলে এই কোণটার মান তার পূরক কোণ কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির অর্ধেক হচ্ছে এই যে 30 ডিগ্রি, তার মানে আমরা কি বলবো যে কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আনসার কি 30 হবে না 60 হবে? আপনারা দেখেন, বলছে একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেক, তার মানে পুরো কোণটা 60, তাহলে কোণটার মানটা হচ্ছে কত, 30 ডিগ্রি। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা। তাহলে 60 যদি আমরা আনসার দিই আমরা, তাহলে ভুল আনসার হবে, ভুল আনসার হবে। ওকে, এবার যদি পরীক্ষায় প্রশ্নটা একটু ঘুরাই দেয়, লাইক আমরা যদি প্রশ্নটা আরেকটু ঘুরাই দেই যে কোণটির পূরক কোণের মান কত, তখন আপনারা কি আনসার দিবেন? কোণটির পূরক কোণের মান কত? কোণটির পূরক কোণের মান কত? 60 ডিগ্রি। ওকে, ভেরি ফাইন। একজন প্রশ্ন করছেন ভাই x আর x/2 কেন হলো? তাহলে আমি বলি x বলছে, এই যে বলা আছে যে একটা কোণের মান তার, এই যে কোণের মানটা, এই যে কোণের মানটা, এই যে পূরক কোণের যে মান তার অর্ধেক, তাহলে এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করব। তো যেহেতু দুইটা যখন 90 ডিগ্রি হয় তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি দেব। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আপনাদের জন্য একটা পল কোশ্চেন, আপনারা পল কোশ্চেনটা আনসার করবেন। ওকে, আমি পল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি বা ক্লোজ করে দিচ্ছি। এই কোশ্চেনটার আনসার 100% রাইট আনসার হওয়া উচিত ছিল। এই কোশ্চেনটার আনসার আমি একটু আগে সলভ করে দিয়েছি কিনা আপনারা বলেন একটু কাইন্ডলি। এই কোশ্চেনটার আনসার কি একটু আগে সলভ করে দিয়েছিলাম কিনা একটু দ্রুত বলেন, ইয়েস বলেন একটু প্লিজ। এই কোশ্চেনটার আনসার একটু আগে দিয়েছিলাম কিনা সলভ করে? দিয়েছিলাম। তাহলে যারা ভুল করলেন, আপনারা 5-6 জন ভুল করলেন, তারা কি ভাই আপনারা আমার ক্লাসটা করতেছেন না ভাই, নাকি মজা করতেছেন না ক্লাসে? আমি বুঝতে পারছি না ঠিক। আপনারা ভাই যারা আনসার 6-7 জন ভুল করলেন, তারা কি ভাই 6-7 জন ক্লাসটা করতেছেন না, নাকি মজা করছেন? আমি বুঝতে পারছি না। আমি এই প্রশ্নটা সলভ করে দিয়ে আসছি একবার হুবহু। কেউ যদি মানে আপনারা যদি এটা দেখার পরেও আপনারা যদি ভুল করেন, তাহলে বিশেষ পরীক্ষা আপনাদের জন্য একটু কষ্টকরই হবে বলবো আমি। ওকে, তাহলে এটার আনসার আমি সলভ করে দিয়ে আসি। অলরেডি 90 ডিগ্রি কোণের বলছি পুরো কোণ 0, আবার যদি প্রশ্নটা এখানে 0 থাকতো, 0 ডিগ্রি কোণের পুরো কোণ কত, তখন আনসারটা হয়তো হচ্ছে 90 ডিগ্রি।
ওকে ফাইন, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোণ। বলা হচ্ছে যে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? ওকে ভাইয়া, একটু পরে বুঝাবো। নাসরিন কোশ্চেন করেছেন সার্কুলার অ্যাঙ্গেলের মান কেন না 360 ডিগ্রি হয়, একটু পরে এটা আনসার দিব ভাইয়া। এটা কত আনসার হবে আপনারা একটু বলেন আমাকে, একটু দ্রুত বলেন। আপনারা দ্রুত বুঝে বুঝে গেলে, আপনাদের সাথে বুঝে বুঝে গেলে আগাতে পারলে আমার ভালো লাগবে। হ্যাঁ ওকে, পোলে ডিগ্রি দেখতে শূন্য এর মতো, ঠিক আছে ভাইয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ইটস ওকে, সমস্যা নেই। তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করলে আপনাকে এটা আর পরীক্ষা হলে আর পড়তে হবে না। আমি মনে করি আজকে বুঝলে মাথায় ঢুকে নিলে আপনাকে আর কোন করতে হবে না, এটা আশা করি আপনারা পরীক্ষা হল পর্যন্ত পারবেন। ওকে, এটার আনসার হচ্ছে, বলছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তখন একটিকে অপরটির কি বলে? এই আনসারটা সবার পারা উচিত, এটা ভুল করা উচিত না। এটা আমি অলরেডি বলে এসেছি, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। সম্পূরক কোণ বলে। দুই সমকোণ, দুই সমকোণ মানে কত ডিগ্রি? দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। দুই সমকোণ মানে হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি যখন হয় তখন আমরা এটাকে বলি সম্পূরক কোণ। ওকে, আপনাদের জন্য আরেকটা পল কোশ্চেন আসছে। পল কোশ্চেনে ফার্স্ট অপশনটা হচ্ছে 100 ডিগ্রি, পরেরটা হচ্ছে 102 ডিগ্রি, তারপরটা হচ্ছে 90 ডিগ্রি, তারপরটা হচ্ছে 98 ডিগ্রি। ওকে, আমি পল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। ভিন্ন ধরনের আনসার, অসংখ্য আনসার, 4টি অপশনেই বেশ ভালো পরিমাণে আনসার এসেছে। আমরা দেখতে পাচ্ছি আনসার হবে অপশন বি। কিভাবে হয় আমরা একটু দেখি। বলা হচ্ছে যে একটি কোণের মান তার সম্পূরক কোণের, সম্পূরক মানে হচ্ছে ভাইয়া এটা কি 90 ডিগ্রি হবে দুইটা কোণের যোগফল, নাকি 180 ডিগ্রি হবে? এটা একটু মাথায় নেন আপনার আগে, দুইটা কোণের যোগফল কত হবে, 90 না 180, আগে এটা মাথায় চিন্তা করতে হবে। 180 ডিগ্রি, ওকে ফাইন। তাহলে একটি কোণের মান বলা হচ্ছে তার সম্পূরক কোণের মান হতে 24 বেশি। তাহলে একটা কোণের মান আমি যদি ধরে নেই এক্স ধরে নেই, এক্স ধরে নেই, এক্স, তাহলে আরেকটা আমি ধরতে পারি এক্স মাইনাস 24। ওই কোণের মানটা তার সম্পূরক কোণ থেকে 24 বেশি, তাহলে হচ্ছে কোণটি, কোণটির মান আমি ধরে নিলাম হচ্ছে এক্স। তাহলে ওই কোণটার মান বলা হচ্ছে তার সম্পূরক কোণের মান হচ্ছে 24 বেশি। এটার মিনিং হচ্ছে কি তার সম্পূরক কোণটা তার থেকে 24 কম। তাহলে এক্স যদি ওই কোণটা হয় তাহলে তার সম্পূরক কোণটা এটা থেকে 24 কম। খুব সিম্পল, আপনি এক্স প্লাস 24 ধরেও করতে পারেন, সেম আনসারই আসবে, সমস্যা নেই। আবার বলছি, বলছে কোণটির মান তার সম্পূরক কোণের মান হতে 24 কম, তাহলে কোণটির মান ধরলাম এক্স। তাহলে যেহেতু কোণটির মান সম্পূরক কোণের মান হতে 24 বেশি, তাহলে সম্পূরক কোণের মানটা হবে তার থেকে 24 কম, আর এই দুইটার সাম হচ্ছে কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2x 180 আর এখানে 20, এখানে কত হবে? 204। তার মানে x ইকুয়াল টু 102 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আনসার হবে অপশন ডি। ওকে, চেক বক্সে আপনারা বলছেন x ইকুয়াল টু 180, মানে এভাবে কি ভুল হবে কিনা? না সাকিব ভাই, ভুল কেন হবে? ভুল হবে না, আপনি ওভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে আপনি কোশ্চেন আপনি লিখেন কোনো সমস্যা নেই, আপনি কোশ্চেন রাইট থাকলে ইনশাআল্লাহ আপনি রাইট আনসারই পাবেন। ওকে, পিক আঁকলে ভালো হয়। একজন ছবি আঁকতে বলছেন যে একটা কোণের মানে 102, ভাইয়া ছবি আঁকবো, তাহলে ছবি আঁকতেছি। ওকে, আসেন আমরা ছবি আঁকি। তাহলে 102, এখানে 90 হবে। হ্যাঁ 90, তাহলে এইরকম হবে, এই যে এরকম একটা অ্যাঙ্গেল হবে এরকম 102, 102। আর 180 হতে গেলে এটা কত হবে ভাইয়া? 180 হতে গেলে এটা হবে 78 ডিগ্রি। তাহলে আপনারা এখান থেকে খেয়াল করেন যে 78 এর সাথে, এই যে 78 ডিগ্রির সাথে আমরা যদি 24 এড করি, তাহলে 24 এড করলে 8 4 12, 2 হাতে 1 2 আর 3, আর সাথে কত হয়? 10। এই যে দেখা যাচ্ছে একটা কোণের সম্পূরক কোণের মান তার থেকে কত বেশি? 24 বেশি। অর্থাৎ একটা কোণ 78 আর একটা হচ্ছে 102। আশা করি তাসমিন আপনি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা এই প্রশ্নে চলে আসি কোণ দিয়ে। হ্যাঁ, কোণের ক্ষেত্রে এখানে, তো কোণের ক্ষেত্রে আরো দুইটা কোণ ছিল, সেই দুইটা কোণ আমি বলি নাই, বলা হয়নি, সেই দুইটা কোণ আমি এখন বলছি। একান্তর কোণ, এই দুইটা এই ডেফিনেশন আমি বলিনি, একান্তর কোণ ওখানে ছিল না। একান্তর কোণ আপনারা একটু বুঝেন, একটু একান্তর কোণটা কিভাবে বুঝবো। দুইটা সমান্তরাল সরলরেখাকে, একটু মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করবেন প্লিজ। দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি এরকম একটা সরলরেখা ছেদ করে, তাহলে এই যে অপোজিট দিকে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান হবে। এটা থিটা 1 হয়, এটা থিটা 2 হয়, তাহলে থিটা 1 ইকুয়াল টু থিটা 2। এই ধরনের অ্যাঙ্গেলকে আমরা বলবো, বাংলায় বলি এটাকে একান্তর কোণ, এটাকে বলবো হচ্ছে একান্তর কোণ। আর ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল। একটু এইগুলো একটু মনে রাখবেন আপনারা, এগুলো কাজে লাগবে আপনাদের। হ্যাঁ, এবার আরেকটা অ্যাঙ্গেল ওটা আমরা বলবো সে অনুরূপ কোণ। এখান থেকে আমরা বলবো এরকম যদি হয়, এরকম যদি হয়, আরেকটা রেখা যদি এইভাবে সেট করে, এখানে কিন্তু মনে রাখবেন এই দুইটা কিন্তু সমান্তরাল, এটা কিন্তু কন্ডিশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এবি আর সিডি, এবি আর হচ্ছে এখানে সিডি, এটা কিন্তু সমান্তরাল হতে হবে। হ্যাঁ, এটা সমান্তরাল হতে হবে, কন্ডিশনটা হচ্ছে এটা, শর্ত এবি সমান্তরাল সিডি। তাহলে যদি সমান্তরাল রেখাকে যদি সেট করে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করবেন যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই দিকে আছে, যে একই দিকে। এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়। আবার আমি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে একটু আপনাদের কনফিউজড হবেন না আপনারা। আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা 3 হয়, এটা যদি থিটা 4 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে থিটা 1 ইকুয়াল টু থিটা 2, আর থিটা 3 ইকুয়াল টু হচ্ছে থিটা 4। আর এই ধরনের অ্যাঙ্গেলকে বলা হয় অনুরূপ কোণ, বাংলায় বলা হয় এটাকে অনুরূপ কোণ, অনুরূপ কোণ, বা ইংলিশে এটাকে বলা হয় সিমিলার, সিমিলার অ্যাঙ্গেল, সিমিলার অ্যাঙ্গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিমিলার অ্যাঙ্গেল জিনিসটা কি, আর একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল জিনিসটা কি। ওকে,
আমি এবার এখানে আসি, এটার আনসার কি হবে আপনারা অনেকেই আনসার বলে দিচ্ছেন। আনসার কেউ বলছেন 60, কেউ বলছেন 120। আমি ভিন্ন ভিন্ন আনসার পাচ্ছি, ভিন্ন ভিন্ন আনসার পাচ্ছি। কেউ বলছেন 120, কেউ বলছেন 60। আসলে কোনটা আনসার হবে? এখানে কোনটা চাওয়া হচ্ছে? ওয়াই এর মান কত? ওয়াই এর মান কত? মানে এই যে অ্যাঙ্গেলটা চাওয়া হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা চাওয়া হচ্ছে। তাহলে আমরা এই যে এখান থেকে আসি ভাইয়া, এই যে একান্তর কোণের ডেফিনেশনটা কি? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এই জিনিসটাও কিন্তু 60 হবে। আর এই যে পুরোটা, এই পুরোটা কিন্তু 120 ডিগ্রি হবে। এই যে পুরোটা, এটা কিন্তু 120 ডিগ্রি হবে কিন্তু। তাহলে 120 থেকে যদি আমি 60 বাদ দিই, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত থাকবে? সরি, এটা হচ্ছে 180 হবে। পুরোটা হচ্ছে 180। তাহলে 180 থেকে যদি আমি 60 বাদ দিই, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে 120। তার মানে আনসার হবে কত? 120, অপশন সি। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্লিজ ডিনোট আদার্স অ্যাঙ্গেল এন্ড অ্যাঙ্গেল ইন ফার্স্ট পিকচার। আমি আদার অ্যাঙ্গেল গুলো বলে দিয়েছি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা চেক বক্সে করবেন, নির্দ্বিধায় প্রশ্ন করবেন। আমার কাছে প্রশ্ন করার কোনো দ্বিধা নেই, প্রশ্ন নিতে কোনো ভয় নেই। ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে স্যাটিসফাই করার ইনশাআল্লাহ, সেই প্রশ্নের আনসার গুলো দিয়ে। মনে যেটাই প্রশ্ন আসে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমাকে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। নেক্সট স্লাইডে আমরা দেখবো কোন পরিমাপের জন্য ষাটমূলক বা ডিগ্রি পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয়মূলক বা রেডিয়ান পদ্ধতি। দুইটা পদ্ধতি আছে, আমি একটু আগেই বলে এসেছি যে ষাটমূলক বা ডিগ্রি পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয়মূলক বা রেডিয়ান পদ্ধতি। ওকে, তো এখান থেকে ষাটমূলক বা ডিগ্রি পদ্ধতি কোনটা? আমরা যে ডিগ্রিতে কোণ মেজার করি। আরেকটা হচ্ছে বৃত্তীয়মূলক বা রেডিয়ান পদ্ধতি। তো রেডিয়ান পদ্ধতিটা কি, আমি জাস্ট একটু শর্টকাটে এই পদ্ধতিটা নিয়ে একটু কথা বলবো। ডিগ্রি আপনারা জানেন, তো আমি রেডিয়ান পদ্ধতিটা নিয়ে জাস্ট একটু কথা বলবো। যদি এরকম একটা সার্কেল হয়, এরকম একটা সার্কেল হয়, এই সার্কেলের আমি রেডিয়াস যদি আর হয়, ঠিক এই পাশেও আমি যদি আর দূরত্ব যাই, এই যে এইখানে বৃত্তচাপ, এটাকে বলা হয় বৃত্তচাপ। এখানে যদি আর দূরত্ব নেই, মানে এটা যতটুকু ভাইয়া খেয়াল করবেন আবার, এটা যতটুকু ঠিক ততটুকু যদি এদিকে দূরত্ব নেই, এইখানে আসলো মনে করেন এটা আর, এটা আর। এবার যদি আমি এইটার সাথে এটা এড করে দিই, তাহলে এটাও কিন্তু আর হচ্ছে। তাহলে এটা ডেফিনেশনটা কি? এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাকে 1c, আমি আবার বলছি এই অ্যাঙ্গেলটাকে বাইরে লিখছি, এটাকে 1c বলা হয়। সিটা হচ্ছে কমপ্লিমেন্টের সি, এখানে নয়, এটা রেডিয়ানের সি বলা হয়। এখানে রেডিয়ান অ্যাঙ্গেল বোঝানোর জন্য এই সিটা এখানে আনা হয়। হ্যাঁ, তাহলে রেডিয়ান অ্যাঙ্গেলের ডেফিনেশনটা কি? যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে 1 রেডিয়ান। আবার বলছি, কোন একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হচ্ছে রেডিয়ান কোণ বা রেডিয়ান অ্যাঙ্গেল বা 1 রেডিয়ান। এবং এটাকে সার্কুলার অ্যাঙ্গেলও বলা হয়। রাখি, ঠিকই বলেছেন আপনি, এটাকে সার্কুলার অ্যাঙ্গেলও বলা হয় বা রেডিয়ান অ্যাঙ্গেল বলা হয়। তাহলে এই রেডিয়ান অ্যাঙ্গেলের আমরা যদি ডেফিনেশনটা এখান থেকে আসি, তাহলে আপনি একটু খেয়াল করবেন এই জায়গাটা থেকে একটু। তাহলে আমরা যদি 1 রেডিয়ান নেই, 1 রেডিয়ান এটার সুপারস্ক্রিপ্ট হিসেবে সি লেখা হয়। সি মানে রেডিয়ান অ্যাঙ্গেল, এটা মনে রাখবেন। 1 রেডিয়ানটা কতটুক, এখানে 1 রেডিয়ানটা কতটুক এরিয়ার জন্য এটা প্রডিউস হয়েছিল, এইটুকু এরিয়া হচ্ছে কতটুকু? আর এরিয়া, মানে এই যে আপনার পরিধি বলি আমরা যেটাকে, পরিধি, এই পরিধিটা হচ্ছে আর। তাহলে আর পরিধির জন্য এটা হয়েছিল। তাহলে আমি যদি পুরাটা নিয়ে নিই, এখানে পুরাটা, তাহলে পুরাটা আমি যদি চিন্তা করি, তাহলে পুরাটা কত হবে? পুরাটার জন্য অ্যাঙ্গেলটা কত হবে? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা জানি পুরাটা, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা। তাহলে পুরাটার জন্য যখন আমরা এইটুকু নিলাম, তখন আমরা এই আরটুকু নিয়েছি নিচে, এই যে দুইটা রেশিও করতেছি। আর যখন আমরা পুরাটা নিব, তাহলে পুরো পরিধিটা নিব আমরা। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি? টুয়াইস পাই আর। এটা হচ্ছে বৃত্তের পরিধির ফর্মুলা। এবার আমরা যদি এই দুই পাশে কি করি, আর আর ক্যান্সেল করি, তাহলে দুই পাশে আর আর ক্যান্সেল করলে টুয়াইস পাই ইকুয়াল টু কি আসে? 360 ডিগ্রি। এরপর এখান থেকে পাই ইকুয়াল টু আসে 180 ডিগ্রি। তার মানে পাই, আমরা এটাকে পাই রেডিয়ান বলি, মাথায় সি দেই। তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু কত আসলো ভাইয়া? 180 ডিগ্রি। এই প্রশ্নটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে আমি 1 রেডিয়ান ইকুয়াল টু যদি, তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 হয়, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কি হবে? 180 ডিগ্রি ভাগ এখানে পাই। আর আমরা যদি পাই দিয়ে 180 কে ভাগ করি, তাহলে এখানে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 57.30 ডিগ্রি। এটা কিন্তু বিসিএস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পরীক্ষার প্রশ্নটা আসবে যে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি। এই প্রশ্নটা আসবে 1 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, এটা হচ্ছে 57.30 ডিগ্রি। আর পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, আপনারা এটা মনে রাখবেন। আর এটা যদি রিভার্স করি, আমরা এটা রিভার্স করলে যেটা আসবে, রিভার্স করলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? 1 ডিগ্রি সমান আসবে 0.01745 এত রেডিয়ান, এরকম আসবে। এই দুইটা জিনিস আপনাদেরকে একটু মনে রাখতে হবে। পরীক্ষা হলে এমসিকিউ আসতে পারে যে 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি আর 1 ডিগ্রি সমান 0.017 হবে। আপনারা এটা উল্টা করবেন ভাই, এটা উল্টা করবেন। উল্টা করলে আপনারা বুঝবেন যে পাইকে 180 দিয়ে ভাগ করলে এটা আসবে, এই যে মানটা আসবে হচ্ছে পাই বাই 180। এটা যদি আমি উল্টা করি, তাহলে এই যে রেডিয়ানটা, এই ভ্যালুটা চলে আসবে। আর 180 কে পাই দিয়ে ভাগ করলে 57.30, অথবা 1/57.3 দিলেও আপনি যে এই ভ্যালুটা পেয়ে যাবেন। 1/57.3 দিলে এই ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি, আমি যে জিনিসটা পড়ালাম এখানে, যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180, এই জিনিসটা বলা হচ্ছে পাই রেডিয়ান ইকুয়াল টু 180। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল টু কত? 180 বাই পাই। আমি যদি ডি রেডিয়ান ইকুয়াল টু বলি, তাহলে কি হবে? ডি দিয়ে মাল্টিপ্লাই হবে। এখানে উল্টা, 180 ডিগ্রি পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। তার মানে ডি ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইনটু ডি। তাহলে আপনারা মনে রাখবেন কোনটা ভাইয়া? মনে রাখবেন আপনাকে এই লাইনটা মনে রাখতে হবে। এই লাইনটা ভালো মতো মনে রাখতে হবে, এই লাইনটা। হ্যাঁ, এই লাইনটা 3 যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আপনাকে এখন রেডিয়ান থেকে ডিগ্রি গেলে আপনি এদিকে যাবেন, এদিক থেকে এদিকে বললে আপনি এদিকে আসবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট স্লাইডে যাই। এবার আপনারা আমাকে বলেন যে 45 ডিগ্রি সমান কত রেডিয়ান? এটা আমরা কিভাবে বের করব? 45 ডিগ্রি সমান কত রেডিয়ান? এটা আপনারা একটু চেষ্টা করেন, একটু দ্রুত। আপনারা শুরুতে লিখবেন, আমি একটু হেল্প করে দিচ্ছি। আপনারা লিখবেন 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এভাবে লিখবেন 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তারপর ঐকিক নিয়মে করেন, একটু দ্রুত সবাই করেন, একটু আনসারগুলো বলেন। লিখবেন 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এভাবে লিখবেন। ওকে, ভেরি গুড, সবাই এক্সেলেন্ট, সবাই আপনারা খুব সুন্দর আনসার করছেন আজকে, খুবই প্রাণবন্ত আনসার, সুন্দর সুন্দর, খুবই সুন্দর। ওকে, ভেরি ফাইন। তাহলে এটা আমি আর করছি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেটা কত আনসার হবে, যে 45 ডিগ্রি সমান সমান কত হবে? পাই বাই 4 রেডিয়ান। এটা কি করে দেওয়ার দরকার আছে? আশা করি করে দেওয়ার দরকার নাই, আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি করে দিচ্ছি না তাহলে। ওকে, ভেরি গুড, আমি করে দিচ্ছি না, আরেকবার করেন। করতে হবে দরকার, অনেকে বলছে করে দেন, অনেকে বলছেন দরকার নাই। ওকে, কেউ কেউ বলছেন করে দেন। ওকে, সবার সুবিধাতে করে দিচ্ছি। অনেকে মন খারাপ করবে, বলবে যে ভাইয়া যারা পারে শুধু ওদেরগুলো চিন্তা করছে, আমরা যারা পারি না আমাদের কথা চিন্তাই করে না। ওকে, আমি করে দিচ্ছি, খুব সিম্পল। 180 ডিগ্রি সমান সমান বলছি পাই রেডিয়ান।
এই যে সিটা অনেক সময় উজ্জ্বল রাখা হয়, অনেক সময় লেখা হয়, অনেক সময় লেখা হয় না, আপনি চাইলে লিখতে পারেন। তাহলে আপনি এখান থেকে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 লিখবেন। আর এখান থেকে বা 45 ডিগ্রি ইকুয়াল টু আপনি লিখবেন তাহলে পাই বাই হচ্ছে 180 ইনটু 45 ডিগ্রি। এরপর আপনি এখানে কাটাকাটি করেন, কাটাকাটি করলে দেখবেন 4 দিয়ে এটা কাটাকাটি যায়, তাহলে নিচে 4 হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা আনসার হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আপনাদের জন্য একটা পল কোশ্চেনটা আনসার করবেন, আপনারা ভুল করবেন না, একটু মনোযোগ দিয়ে আনসার করবেন, তাড়াহুড়ো করে না। আচ্ছা, এটা আমি বলেছি যদি পল কোশ্চেনটা না বোঝা যায়, এটা হচ্ছে পাই বাই 10 ইকুয়াল সমান কত ডিগ্রি, পাই বাই 10 সমান কত ডিগ্রি, পাই বাই 10 সমান কত ডিগ্রি। ওকে, আমি পলটা ক্লোজ করে দিচ্ছি। ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, মার্ভেলাস, সবাই আপনারা রাইট আনসার করেছেন, ওয়ান্ডারফুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু 100% রাইট আনসার করেছেন, তাহলে এটা আমাকে আশা করি আর করার দরকার নেই। এটা আনসার হচ্ছে 18 ডিগ্রি। যেহেতু আপনারা সবাই করতে পেরেছেন, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা এবার কিছু উপপাদ্য দেখবো ত্রিভুজ সংক্রান্ত। এবার আমরা দেখি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস এখানে বলে আসবো। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের আনসারটা আমি দিয়ে যাই, না হলে সে হয়তো মন খারাপ করবে যে ভাই আমার প্রশ্নের আনসারটা দিল না। ওকে, আমি তার প্রশ্নের আনসারটা দিচ্ছি। উনি প্রশ্ন করেছিলেন যে ভাইয়া বৃত্তের মধ্যে অ্যাঙ্গেল 360 ডিগ্রি হয় কেন। তাহলে ভাইয়া খুব সিম্পল, আমি যদি একটা বৃত্ত আঁকি এখানে, আমার এটা একটু প্রবলেম করছে, কোনটা একটু আপনারা 30 সেকেন্ড আমাকে টাইম দিবেন, আমি একটু এটা খুলে আবার একটু ইনপুট করছি। ভাইয়া ওয়ার্ল্ডের তো কোনো ফিক্স রেডিয়াস নাই ভাইয়া, ওয়ার্ল্ড ইকুইলেটারাল অঞ্চল এক ধরনের রেডিয়াস, আর আপনার যে পোল অঞ্চলে আরেক ধরনের রেডিয়াস। ওয়ার্ল্ড তো ভাইয়া সম্পূর্ণ মানে কমপ্লিটলি সার্কুলার না যে ফিক্স রেডিয়াস থাকবে। ওয়ার্ল্ডের রেডিয়াস এক এক দিকে এক এক রকম, কোথাও ফিক্স রেডিয়াস নাই। আচ্ছা, আমি একটু ওয়াকমটা নিয়ে একটু প্রবলেম ফেস করছি, আমাকে একটু আপনার 1 মিনিট একটু ধৈর্য ধরবেন প্লিজ। আমি চেষ্টা করছি, ওয়াকমটা মানে এই যে পেন আসতেছে না। ওকে, আমি একটা 5 মিনিটের ব্রেক দিব, আপনারা চাইলে। আমি চেষ্টা করছি একটু ওয়ারকমের মানে কানেকশনটা আসছে না, মানে পেনটা পাচ্ছে না, তো আমি একটু 5 মিনিট চেষ্টা করছি। আপনারা চাইলে আমি 5 মিনিট ব্রেক দিই। হ্যাঁ, 5 মিনিট ব্রেক দিই। ওকে, 5 মিনিট ব্রেক থাকলো। হ্যাঁ, 5 মিনিট ব্রেক থাকলো। আপনারা সবাই থাকবেন, যাবেন না কিন্তু, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে শেষ পর্যন্ত থাকতে ক্লাসটা। হ্যাঁ, 5 মিনিট, জাস্ট 5 মিনিট।
কার বার্থডেতে কার ছবি দিছে? তোমার একটা ছবি দিবে না? না, কারণ এই ছবিটা অনেকদিন থেকে আমি দিব যাচ্ছি, আমাকে দিতে দেয় নাই। এই জন্য আমি আমার ছবি মানে দেখে কি করবো, মানুষকে কনফিউজ করার জন্য তার জন্য। কারণ জয়শ্রীকে বলছি যে কোনো তোর তোর সাথে মানে তোর মাইকে দিব সন্ধ্যার সময়, তুই সারাদিন দেখবি যে তোকে অ্যাকচুয়ালি কে কে উইশ করলো। মাইকে দিয়ে দিলে মাইকে দেখে দেখে সবাই উইশ করবে। মেয়েরা মোটা হয়ে গেলে ধ্বংস হয়ে যায়, তার একটা এটা উদাহরণ হচ্ছে যে আয়নের বউ। মাই আপু সুন্দর লাগছে। মুভি না। কেন আমার বাচ্চা হবে? হ্যাঁ হুম? আমার বাচ্চা ওকে, থ্যাংক ইউ। আমাদের 5 মিনিট মনে হয় শেষ হয়ে গেছে। আমরা কি শুরু করতে পারি? আপনারা সবাই আছেন? আমরা কি শুরু করতে পারি? ওকে ওকে, আমি বুঝলাম না এই পোলটার আনসার সঠিক করার পরেও অনেকে আনসার করে যাচ্ছেন যে এই পোলটার আনসার কিভাবে করবো। এটার আনসার আমি সঠিক এটা করে দিয়েছি। এটা ইকুয়াল টু পাই ইকুয়াল টু এটাকে বলো। পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 1 ইকুয়াল টু পাই বাই, আমি সরাসরি এভাবে করে দিতে পারি, পাই বাই 10 ইকুয়াল টু, আমার ওয়াকমের কিন্তু আজকেও প্রবলেম করছে। আপনারা দোয়া করেন যেন ক্লাসটা আমি শেষ পর্যন্ত মানে কন্টিনিউ করতে পারি। টেকনিক্যাল প্রবলেমটা খুবই কষ্ট দেয়। এখানে হচ্ছে তাহলে পাই বাই 10 যখন দিব তাহলে 10 কেটে গেলে এখানে কত হবে? এখানে হচ্ছে 180 ডিগ্রি, 18 ডিগ্রি হবে। ওকে ফাইন। এবার আমরা একজন যে কোশ্চেনটা করেছিলেন যে বৃত্ত কিভাবে 360 ডিগ্রি, আমরা যদি এরকম একটা লাইন চিন্তা করি, হ্যাঁ এরকম একটা লাইন চিন্তা করলে এই লাইনের আমরা বলছিলাম যে এই লাইনের এইটুকু হচ্ছে কত ডিগ্রি ভাইয়া? এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, এইটুকু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এইটুকুও চিন্তা করি এই সাইডটা, তাহলে এটাও হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি পুরাটা চিন্তা করি, পুরাটা চিন্তা করলে তাহলে সার্কেল হয়। তাহলে সার্কেলের জন্য তাহলে কত হবে? সার্কেলের জন্য পুরাটা মিলে আমরা হচ্ছে সাম যদি করি, যে সার্কেলের জন্য এরকম যদি চিন্তা করি তাহলে এটা হবে 360 ডিগ্রি। তো তবে আমাকে কেন হলো? লেখাগুলো প্রবলেম করছে, আমি আরেকটু 1 মিনিট প্লিজ। আমার ওকে, তাহলে এখানে হচ্ছে 180 180 ইকুয়াল টু 360। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। আরেক ভাই বলেছেন ভাই পৃথিবীর রেডিয়াস, পৃথিবীটা কিন্তু ভাই একবার গোলাকার না, পৃথিবীটা হচ্ছে এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার। তো পৃথিবীর এরকম জায়গা, এই পৃথিবীর কিন্তু মানে আমরা যখন পরিমাপের সূত্রগুলো অ্যাপ্লাই করি তখন রেডিয়াস সেন্টার দুইটা পয়েন্ট ধরি আমরা, ফোকাস হিসেবে চিন্তা করি, উপবৃত্ত হিসেবে চিন্তা করি আমরা। মানে এরকম দুইটা পয়েন্ট থাকে, এখানে ঠিক না, পয়েন্টটা হচ্ছে এরকম জায়গায় দুইটা পয়েন্ট থাকবে। পৃথিবীর ক্ষেত্রে আমরা এটাকে উপবৃত্ত আকারে চিন্তা করি, এক্স্যাক্টলি বৃত্ত চিন্তা করি না, বৃত্তটা বলি এরকম থাকে। তো আপনি যে এই মাঝখান থেকে যদি চিন্তা করতেন এই দুইটা সেন্টার থেকে, তো এই দূরত্ব এই দূরত্ব এই দূরত্ব এই এক একটা দূরত্ব এক এক রকম। এই জন্য আপনি ভাই যদি আপনার জানার ইচ্ছা থাকে, আপনাকে আমি ক্লু দিলাম, আপনি কেপলারস ফর্মুলা পড়বেন, এটা পড়লে আপনি ভাই জানতে পারবেন। আর বিস্তারিত বলতে পারবো না আজকের ক্লাসে, আপনি এটা পড়বেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে, আজানের জন্য কি ব্রেক দিব? অনেকে আজানের কথা বলছেন, আজানের জন্য কি ব্রেক দিব? আমি আজানের জন্য কি ব্রেক দিব? ওকে, আমি 2 মিনিট ব্রেক দিচ্ছি। আজানটা শেষ হয়ে যাক, নামাজ আপনারা ক্লাস শেষ করে পড়বেন ইনশাআল্লাহ। আমি আজানটার জন্য 2 মিনিট ব্রেক দিচ্ছি। নামাজ আপনারা আজান শেষে ক্লাস শেষ করে নামাজ পড়বেন, আমি আজানের জন্য 2 মিনিট ব্রেক দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমরা মনে হয় শুরু করতে পারি। হ্যাঁ ওকে, আপনারা লক্ষ্য করবেন আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে
180 ডিগ্রি কোণের পুরো কোণ কত? উত্তর হচ্ছে ভাই 180 ডিগ্রি কোণের কোনো পুরো কোণ নাই। এটা হচ্ছে উত্তর, যিনি প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, 180 ডিগ্রি কোণের কোনো পুরো কোণ নেই। ওকে, আমি কি যেভাবে কন্টিনিউ করছি এভাবে করবো না আরো স্পিডে যাবো? আপনারা একটু আমাকে মতামত দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি আসলে বুঝতে পারছি না যে আরো স্পিডে যাবো কিনা। আপনারা একটু দ্রুত একটু আমাকে চেক বক্সে আরো স্পিডে যাবো। ওকে ভাই, ওকে, আমি একটু স্পিড বাড়াচ্ছি। অনেকেই বলছেন স্লোলি, অনেকে আসলে কি মানে আপনারা মানে অনেকেই অনেক কিছু জানেন না, তো আমি একটু চেষ্টা করি আপনাদেরকে একটু ভিতরে জিনিসগুলো সুন্দর করে বোঝায় দেওয়ার আর কি। তো দ্রুত মানে আমি চাইলে যেতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, আমি বুয়েট ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্টে ছেলেপেলেদের পড়াইছি। হ্যাঁ, বিকারণে স্যার বলিক্রস ওরা বুয়েট অ্যাডমিশন টেস্ট ওদেরকেও পড়াইছি। তো ওরা যে স্পিডে পারে তাকে সেই স্পিডে নিয়ে যায় আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর ভাই যিনি প্রশ্ন করছেন যে ক্যাপলাস ফর্মুলা লাগবে না, এটা আসলে একজন প্রশ্ন করেছিলেন, জানার জন্য আমি বলেছি ক্যাপলাস ফর্মুলা আপনাদের পড়তে হবে না। ওকে, আমরা নেক্সট যে জায়গায় যাই। নেক্সট জায়গায় আমরা খেয়াল করবেন এখানে যে দুইটা একটা ত্রিভুজের জন্য ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ হবে বা 180 ডিগ্রি হবে। হ্যাঁ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। এটা কিভাবে হয় আপনারা সবাই জানেন, এটা খুব সিম্পল। যে 180 ডিগ্রিটা কিভাবে হয় অনেকের মাথায় এটা ঢোকে না। আমি যদি এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, হ্যাঁ, জাস্ট একটা বলে দিচ্ছি আমি সংক্ষেপে। এরকম যদি একটা ত্রিভুজ চিন্তা করি, তো আমি যদি এটাকে একটু বাড়াই দিই, বাহুটাকে একটু বাড়াই দিই, হ্যাঁ, এই বাহুটা যদি একটু বাড়াই দিই, আবার এই বাহুটাকে যদি আমি এদিকে বাড়াই দিই, আবার এই বাহুটাকে যদি আমি এদিকে বাড়াই দিই, এই বাহুটা এদিকে বাড়াই দিই, তাহলে এখানে একটা কোণ আছে ভাই, এটা একটা ত্রিভুজের কোণ। হ্যাঁ, এটা একটা কোণ আছে। আবার আমি যদি এখানে এই যে বাহুটা, এই বাহুটাকে সমান্তরালে যদি এখানে ট্রান্সফার করি, এই জায়গায় যদি নিয়ে আসি, এই জায়গায় যদি নিয়ে আসি, এই জায়গায়, তাহলে এই কোণটা ইকুয়াল টু কিন্তু এই কোণটা। আপনারা একটু খেয়াল করবেন, একটু লক্ষ্য করবেন যে এই কোণটা ইকুয়াল টু হচ্ছে এই কোণটা। এবার আমি যদি এই জায়গায় চলে আসি, তাহলে এই যে কোণটা, এই কোণটা ইকুয়াল টু কিন্তু আবার হচ্ছে যে এই কোণটা। খেয়াল করবেন কিন্তু আপনারা লক্ষ্য করবেন, হ্যাঁ, একটু লক্ষ্য করবেন। আবার এটা সমান্তরাল হওয়ার কারণে এই কোণটা ইকুয়াল টু হচ্ছে এই কোণটা। তার মানে আমরা পাচ্ছি টোটাল এই তিনটা কোণ, আর এই তিনটা কোণ মিলেই হচ্ছে কিন্তু 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো ত্রিভুজ যদি আপনি আঁকেন তাহলে তার তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। এবার আরেকটা থিওরাম হচ্ছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। অর্থাৎ এখানে যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি এই যে একটা বাহুকে বর্ধিত করলাম, বিসি বাহুকে বর্ধিত করলাম, তাহলে বিসি বাহুকে বর্ধিত করলে একটা কি কি উৎপন্ন হলো, একটা কোণ উৎপন্ন হলো, এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটার নাম হচ্ছে কি ভাই, এসিডি। এই যে কোণ এসিডি, বহিস্থ কোণ। তাহলে এই যে বহিস্থ কোণটা, এটা বলা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। তাহলে এই কোণের অন্তস্থ কোণ হচ্ছে যেগুলা, এই যে তিনটা, এটা অন্তস্থ, এটা না বিপরীত। তাহলে বিপরীত কোণটা এটা আর হচ্ছে এটা, অর্থাৎ এসিডি কোণটা হবে এ প্লাস বি এর সমান। তাহলে আমি যদি এরকম বলতাম, মানে এরকম বাড়াই দিতাম, এটাকে বর্ধিত করতাম, এটাকে বর্ধিত করতাম, এখানে এটা নাম যদি দিতাম হচ্ছে আমি ই নাম দিতাম। তাহলে আমার এখানে যদি আমাকে এই কোণটা বলতো যে বহিস্থ কোণ, এখানে যদি বলো যে ইবিডি, তাহলে এটা আমি কি কি কোণ লিখতাম, কোন দুটা কোণ লিখতাম, আমাকে একটু চেক বক্সে আপনারা হেল্প করবেন একটু। আমি কি লিখতাম, এটা বহিস্থ ইবিডি কোণ বললে আমি কি কি লিখতাম বলেন একটু। এখানে লিখতাম হচ্ছে কোণ এ প্লাস হচ্ছে কোণ সি। ওকে, ভেরি গুড। তাহলে আমাকে যেদিকেই বলুক আমি বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত দুটা কোণের সাম আকারে লিখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে বলার কিছু নেই। এরপরে ত্রিভুজের আরেকটা উপপাদ্য, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এইটাও এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে ত্রিভুজের এটা যদি এ কোণ হয়, আমরা নরমালি মানে ম্যাথমেটিক্সে যেটা করি যে বড় হাতের এ কোণের বিপরীত বাহুটাকে ছোট হাতের এ দিয়ে ডিনোট করি, বড় হাতের বি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বি দিয়ে ডিনোট করি, আর বড় হাতের সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের স্মল লেটার সি দিয়ে আমরা এটাকে ডিনোট করি। তাহলে আমরা বলছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আমরা যদি যে কোনো দুইটা বাহু নেই, যেমন এ বি আর বিসি, এই দুইটার সাম বলা হচ্ছে তৃতীয় বাহুকে এসি, তার থেকে কি হবে, বৃহত্তর। এটাকে আবার এভাবেও লেখা যায়, এটাকে আমি এভাবে লিখতে পারি যে বা আমি যদি এই জায়গায় এটা রাখি আর বিটা যদি এদিকে ট্রান্সফার করে দিই, মানে সিটাকে যদি এদিকে ট্রান্সফার করি অথবা এটাকে এদিকে ট্রান্সফার করি, তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে যে এ বি মাইনাস সি। তাহলে এখান থেকে আরেকটা উপপাদ্য বলা যায়, সেই উপপাদ্যটা কি, উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল অপেক্ষা তৃতীয় বাহু বৃহত্তর। খেয়াল করবেন এই যে কথাটা, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল অপেক্ষা তৃতীয় বাহু বৃহত্তর, আর দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা আবার বৃহত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা। এরপর যে উপপাদ্যটা, সেই উপপাদ্যটা আসে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও দৈর্ঘ্য তার অর্ধেক। তাহলে আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি এ বি আর এসি, এই দুইটা বাহুর মধ্যবিন্দু হচ্ছে যে ই আর এফ, এই দুইটা যদি আমরা এড করি, তাহলে যে সংযোজক রেখা হবে এটা হচ্ছে তৃতীয় বাহু কোনটা, এটা হচ্ছে তৃতীয় বাহু, তাহলে এটার সমান্তরাল হবে এটা, অর্থাৎ ইএফ সমান্তরাল বিসি, এই যে লেখা আছে ইএফ সমান্তরাল বিসি, এবং বলছে দৈর্ঘ্য তার অর্ধেক। তাহলে এই যে তৃতীয় বাহুটার এটা সমান্তরাল এবং দৈর্ঘ্যটা ইএফটা হবে কার অর্ধেক, বিসি এর অর্ধেক, অর্থাৎ ইএফ ইকুয়াল টু হবে কি, হাফ অফ বিসি, বা বিসি ইকুয়াল টু আমরা বলতে পারি 2EF। আশা করি আপনারা এই উপপাদ্যটা বুঝতে পারছেন। তো এই উপপাদ্যের আরো কতগুলো উপপাদ্য আছে, সেটা হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়,
যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে। এটাকে আমি যদি এ বলি তাহলে এ নাম্বার, এটাকে যদি বি বলি, এটাকে যদি আমি সি বলি, তাহলে এ নাম্বার যে জিনিসটা বলা হচ্ছে এরকম, এটা যদি এ হয়, এটাও যদি এ হয়, এটা এ, এটা বি, এটা যদি সি হয়, লক্ষ্য করবেন এটা এটা এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা, এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা। যেহেতু এই দুইটা বাহু সমান তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি কোণ বি ইকুয়াল টু কোণ সি। এটাই কিন্তু বলা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। এরপরে বি নম্বরে বলা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুটিও পরস্পর সমান হবে। এইটারই উল্টা, লক্ষ্য করবেন বিটা হচ্ছে এটারই উল্টা, বিটা হচ্ছে এরকম, যেটা এ, এটা হচ্ছে বি, আর এটাও হচ্ছে বি, এই কোণ দুটো সমান আমি বলে দিলাম, অর্থাৎ এটা আর এটা সমান। তাহলে এই কোণের বিপরীত বাহু যদি এটা হয় এবি, এটা আমি কোণ বোঝাচ্ছি কিন্তু এটা আমি একটু ভিন্ন নাম দিলে আরেকটু বুঝতে ইজি হবে, এটা একটু ভিন্ন নাম দিই, আমি একটু ভিন্ন নাম দিই, এটা সি নাম দিলাম। তাহলে এখানে বলে দিচ্ছি যে কোণ বি ইকুয়াল টু কোণ সি হলে, আমি এ কোণের বিপরীত বাহু এটাকে দিলাম এ, আর এটাকে দিলাম বি, আর এটাকে দিলাম হচ্ছে আমি হচ্ছে এটা সি। তাহলে এই কোণ দুইটা যদি সমান হয় তাহলে এই বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু কি সি, তাহলে হলে এটা আমরা লিখতে পারি যে বি ইকুয়াল টু সি, এই জিনিসটা লিখতে পারি। আর এখানে আমরা লিখবো যে হচ্ছে এ বি ইকুয়াল টু এসি হলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এটা খুব সিম্পল, বলা হচ্ছে যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। আমি যদি এরকম একটা ত্রিভুজ নেই, তো ত্রিভুজটার এটা হচ্ছে বৃহত্তম বাহু, এই বৃহত্তম বাহুর বিপরীত কোণ কোনটা, এই যে এটা, সরি এটা হচ্ছে বৃহত্তম বাহু, তো এই বৃহত্তম বাহুর বিপরীত কোণ কোনটা, এই যে এটা, আর এই ক্ষুদ্রতম বাহু এটার বিপরীত কোণ কোনটা, এই যে এটা। আমরা যদি এই কোণটা নেই তাহলে এখান থেকে যে জিনিসটা বলা হচ্ছে উপপাদ্যের মধ্যে, আমি এটা ডিলিট করব। এই উপপাদ্য সি নম্বরে বলা হচ্ছে যে আমি নাম দেই এ বি সি, এই এসি হচ্ছে বৃহত্তম বাহু, এসি বৃহত্তম বাহু, এসি হচ্ছে বৃহত্তম বাহু। খেয়াল করবেন তাহলে এসি বাহুর বিপরীতে যে কোণটা, এই অ্যাঙ্গেল বিটা এটা গ্রেটার দেন কি হবে, অ্যাঙ্গেল সি, এটাই বলা হচ্ছে এই উপপাদ্যের মধ্যে, এই যে সি নম্বরের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভাই উপপাদ্যের প্রুফ কি রিটেনে ডিরাইভেশন করা লাগবে না? ভাই সবগুলো লাগবে, সবগুলো করলে তো আপনি পাগল হয়ে যাবেন, মনে রাখতে পারবেন না। আপনাকে সিলেক্টিভ কিছু করতে হবে, যেগুলো রিটেন করতে আমরা বলে দিই আমাদের লেকচারের মধ্যে, কোনগুলো করতে হবে আর কোনগুলো করতে হবে না। এগুলো হচ্ছে আপনার প্রিলির জন্য আপাতত এইটুকু যেগুলো পড়াচ্ছি আপনারা এইটুকু মাথায় রাখবেন সুন্দর মতো, আবার রিটেন যখন আপনাদেরকে পড়ানো হবে তখন এগুলো আবার প্রুফ করানো হবে বিস্তারিত আকারে আরো। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে ত্রিভুজের সর্বসমতা একটা জিনিস বলা হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে ত্রিভুজের সর্বসমতা, একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই সর্বসম জিনিসটা পড়ানোর জন্য সর্বসম, ম্যাথমেটিক্সে সর্বসম কিভাবে আমরা লিখি খেয়াল করবেন। ম্যাথমেটিক্সে আপনারা সবাই পড়ে আসছেন, ম্যাথমেটিক্সে আমরা সর্বসম সাইনটা হচ্ছে এই যে এরকম, মনে পড়ে কিনা আপনারা খেয়াল করেন যে দুইটা ত্রিভুজ সর্বসম হয় আমরা এই সাইনটা ইউজ করব সর্বসম বোঝানোর জন্য। আচ্ছা, এখন দুইটা ত্রিভুজ সর্বসম হতে হলে বলছে একটা ত্রিভুজকে যদি আমরা আরেকটা ত্রিভুজের উপরে স্থাপন করি, যদি ত্রিভুজ দুটি সর্বতোভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তখন অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো আমরা সমান বলে দিতে পারি। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদেরকে, এরকম একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমি এরকম বললাম এ বি সি, আর এখানে এটা বললাম হচ্ছে ডি ই এফ। এই ত্রিভুজটাকে ভাইয়া যদি এটাকে যদি আমি এটার উপর স্থাপন করি অথবা এটাকে যদি এটার উপর স্থাপন করি তাহলে আমরা দেখবো যে সর্বতোভাবে কি হবে, এটা মিলে যায়। তো মিলে গেলে তখন আমরা এটাকে সর্বসম বলতে পারি। তাহলে সর্বসম আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, এই জিনিসটা বলবো। এই জিনিসটা যখন বলবো তখন আমরা বলবো যে এ বি ইকুয়াল টু ডি, এসি ইকুয়াল টু ডিএফ, বিসি ইকুয়াল টু বলতে পারবো ইএফ, এবং এই কোণ এ ইকুয়াল টু বলতে পারবো কোণ ডি, কোণ বি ইকুয়াল টু কোণ ই, আর কোণ সি ইকুয়াল টু কোণ এফ। এই কথাটাই বলা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো সমান হবে। ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য শর্তটা কি এটা আপনারা খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি, এটা ইম্পর্টেন্ট। শর্তটা হচ্ছে তিনটা জিনিস সমান হতে হবে, খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। তিনটা জিনিস সমান হতে হবে। তিনটা জিনিস কি, একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হতে হবে। অর্থাৎ এই এ বি ডি এসি বিসি, এখানে হচ্ছে ইএফ ডিএফ সব সিমিলার বাহুগুলো যদি সমান হয় তখন আমরা বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। আবার বলা হচ্ছে দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণে সমান হলে তখনও সর্বসম। আর দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু সমান হলেও আমরা বলতে পারি সর্বসম। আবার বলতে পারি দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু সমান হলে তখন আমরা সর্বসম বলতে পারি। তো সমকোণী ত্রিভুজ কথাটা যখনই বলা হচ্ছে তার মানে কিন্তু একটা কোণ সমকোণ এখানে হয়ে গেছে, মানে একটা কোণ মিলছে। আর অতিভুজ মিললেও তাহলে দুইটা জিনিস অপর একটা বাহু মিললে এখানেও কিন্তু মূলত তিনটা জিনিস। তার সমকোণী ত্রিভুজের জন্য অতিভুজ ছাড়া আরো দুইটা জিনিস যদি সমান হয় তাহলে আমরা এটা সর্বসম বলতে পারি। তাহলে আমি এখান থেকে জিস্ট করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন, আমার কথা শুনবেন। জিস্ট হচ্ছে দুইটা ত্রিভুজ, আবার বলছি মনোযোগ দিয়ে, প্লিজ গভীরভাবে শুনবেন মনোযোগ দিয়ে। দুইটা ত্রিভুজ সর্বসম হতে গেলে একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহু সমান হতে পারে, একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ অপর একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণে সমান হলেও সর্বসম হতে পারে। আবার একটা ত্রিভুজের দুইটি কোণ একটি বাহু অপর একটা ত্রিভুজের দুইটি কোণ একটি বাহু যদি সমান হয় তাহলে সেটা সর্বসম। কিন্তু একটা শর্ত এখানে নাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এইরকম যদি হয়, এরকম যদি হয়, এই শর্তটা কিন্তু এখানে নাই ভাই, একটু গভীরভাবে খেয়াল করবেন। এখানে এই কোণ সমান, এই কোণ সমান, এই কোণ সমান। আমি এখানেও দুইটা ত্রিভুজ আঁকছি এ বি সি, হ্যাঁ, এখানে হচ্ছে ডি ই, এখানে হচ্ছে এফ। এদের কোণগুলো সব সমান কিন্তু এরা সর্বসম নয়। এখানে হচ্ছে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ ডি ই এফ। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল করবেন যে তিনটা কোণ যদি সমান হয়, এই ত্রিভুজের তিন কোণ ওই ত্রিভুজের তিন কোণ যদি সমান হয় কিন্তু অন্য কোনো কিছু সমান না, সেক্ষেত্রে সেটা সর্বসম নয়। ঠিক আছে, এরকম জিনিসটা অ্যারেঞ্জ করতে পারি। কিন্তু আলাদা যদি হয় সেক্ষেত্রে সর্বসম হতে পারে, যদি আমি আদার্স কন্ডিশন গুলো দিয়ে দেই। তবে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা
বলতে পারি, সদৃশ বলতে পারি, বা সদৃশ কোণী ত্রিভুজ বলতে পারি আমরা। সদৃশ কোণী কিন্তু সর্বসম নয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এই দুইটা হচ্ছে সদৃশ কোণী কিন্তু এরা সর্বসম নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পার্থক্যটা, যে কোন ক্ষেত্রে সর্বসম হবে না। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে বলা হচ্ছে যে একটা ত্রিভুজে তিনটি কোণের মান যথাক্রমে x, x/2, 3x/2, বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণের মান কত? আদার্স ভাইয়া যে কোনো ভাবে থাকতে পারে ভাইয়া, তিনটা কোণই তো। আদার এক্সাম্পল কি দিব? তিনটা কোণই সমান হবে, এটা তো বলেছি আমি। বিপ্লব ভাই, আমি বলছি তিনটা কোণই সমান, জাস্ট আলাদা ভাবে থাকবে তিনটা কোণ সমান, সেক্ষেত্রে এটা সর্বসম হবে না। ঠিক আছে, যদি অন্য কন্ডিশন গুলো সমান না হয়। এটা সেটা বাইরে থাকতে পারে, আমি ভিতরে আপনাদেরকে দেখিয়েছি ত্রিভুজ দুটো বাইরে থাকতে পারে। ওকে, আমরা সেটার জন্য সলভ করি। আপনারা এটা দেখেন, হ্যাঁ, একটি ত্রিভুজে তিনটি কোণের মান দেওয়া আছে, একটা x, x/2, 3x/2। এখান থেকে আপনারা বলেন আমাকে বৃহত্তম কোণ কোনটা, এখান থেকে বলেন x বৃহত্তম নাকি x/2 নাকি 3x/2 কোনটা হবে? আমি শুরুতে যে কোশ্চেনটা করেছি আপনাদেরকে সেটির আনসার দেন একটু কাইন্ডলি আমাকে, যে x বড় না x/2 না 3x/2 কোনটা বড়? x, সবাই বলছেন x বড়, এখানে সবাই বলছেন আপনারা x বড়। অনেকেই বলছেন, এই তো এই জায়গাটাই আপনাদেরকে আগে বুঝতে হবে, এখানে x বড় না x/2 বড় না 3x/2 বড়। আপনারা সবাই যদি মনে করেন x বড়, তাহলে তো পরীক্ষা হলে আপনারা রং আনসার করে আসবেন। আপনাদেরকে শুরুতে এখানে দেখতে হবে যে কোনটা বড়। ভাইয়া x এর সাথে সামনে 1 আছে, এখানে সামনে 1 আছে, আর x এর সাথে এখানে হাফ আছে, আর এখানে 3/2 মানে 1.5। তো এটা 1, এটা 1.5, কোনটা বড়? 3/2 এটা বড় না? তো সেটাই তো বলছে যে বৃহত্তম কোণের মান কত। তাহলে আপনাকে কি x এর মান বের করে পরীক্ষা হলে আনসার করে দিয়ে আসলে হবে, নাকি 3x/2 আনসার বের করতে হবে? আনডাউটেডলি আপনাকে 3x/2 আনসার, এইটার আনসার বের করতে হবে, এইটার আনসার। তো পরীক্ষা হলে কিন্তু বিশেষ পরীক্ষা ভাইয়া এই উত্তেজনার জন্য কিন্তু বলে, যারা বেশি উত্তেজিত তারা বেশি ভুল করে আসে পরীক্ষা হলে। তাহলে আমরা লিখবো একটা ত্রিভুজের সলিউশন, আমরা কি লিখবো? সলিউশন আমরা লিখবো x প্লাস x/2 প্লাস 3x/2 ইকুয়াল টু আমরা লিখবো কত? 180 ডিগ্রি। আমরা এইভাবে লিখবো। ত্রিভুজের তিন কোণের সমস্যা আমরা জানি 180 ডিগ্রি। এরপর এখান থেকে আমরা এটাকে সলভ করবো। কিভাবে সলভ করবো? এখান থেকে আমরা এক আর এখানে হচ্ছে হাফ, তাহলে এটা 3/2, আর এখানে 3/2, দুইটা 3/2, তাহলে এটা হবে থ্রাইস x, তাহলে এটা হবে 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে থ্রাইস x/2 ইকুয়াল টু 180 অর্ধেক কত? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। অনেকে আনসার করে ফেলছেন যে 90 ডিগ্রি আনসার হবে এটা, হ্যাঁ। আর আমাদের 3x/2 এর মান বের করতে হবে। ওকে, ভেরি গুড। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আপনাদের জন্য একটা পল কোশ্চেন আছে, আমি পল কোশ্চেনটা রান করে দিচ্ছি। প্রথম আনসার অপশনটা হচ্ছে 180 ডিগ্রি, তারপর অপশনটা হচ্ছে 150, তারপরটা 270, তারপরটা 360। ওকে, আমি পলটা ক্লোজ করে দিচ্ছি। অনেকেই সঠিক আনসার করেছেন এবং অনেকেই আপনারা রং আনসার করেছেন। এটা খুবই চমৎকার একটা কোশ্চেন, যেটা আসার মতো সম্ভাবনা পরীক্ষা হলে খুবই বেশি বেশি আছে। কোশ্চেনটা খুব এক্সিলেন্ট একটা কোশ্চেন। আসেন আমরা সলভ করি কোশ্চেনটা। এই কোশ্চেনটা কি বলছে আগে বোঝার চেষ্টা করেন একটু কাইন্ডলি। আমরা আগে একটা ত্রিভুজ আঁকবো ভাই, একটা ত্রিভুজ আঁকলাম এখানে, হ্যাঁ। ত্রিভুজটা খেয়াল করবেন, এখানে দিলাম হচ্ছে এ, আর এখানে দিলাম হচ্ছে আমি বি, আর একটা হচ্ছে এখানে দিলাম আমি হচ্ছে সি। তাহলে বলা হচ্ছে যে তিনটা বাহুকে বর্ধিত করবো। এই যে এই বাহুটাকে বর্ধিত করবো, হ্যাঁ, একটা বাহুকে আমি বর্ধিত করলাম, এই বাহুটাকে বর্ধিত করলাম, ঠিক আছে, আবার এই বাহুটাকে বর্ধিত করলাম, তিন দিকে বর্ধিত করবো। এটাকে বর্ধিত করবো, এদিকে করবো, এটাকেও করবো, একই অ্যাঙ্গেলে কিন্তু, হয় ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। তবে আপনারা চেষ্টা করবেন পরীক্ষা হলে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া। তাহলে যাওয়া হচ্ছে আপনাদের কাছে কি যাওয়া হচ্ছে, আমি যদি এবিসি দিয়ে এটাকে ডিনোট করি, আর এটাকে আমরা অ্যাঙ্গেলের নাম দিলাম এক্স, আর এই বহিস্থ অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে ওয়াই, আর এই বহিস্থ অ্যাঙ্গেলটার নাম দিলাম হচ্ছে জেড। তাহলে আমরা একটু আগে যে জিনিসটা পড়ে এসেছি যে x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আপনারা একটু বলেন। এই যে অ্যাঙ্গেলটা কি লেখা যায় ভিতর, এই অন্তস্থ এই দুইটা কোণের সাম লেখা যায় না, যেটা তো বহিস্থ কোণ। একটু একটা উপপাদ্য ছিল যে বহিস্থ কোণটা অন্তস্থ ভিতরের এই দুইটা কোণের সমষ্টি সমান, অর্থাৎ x টা হবে b আর c এর সমান। এখানে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু লিখতে পারি কোণ b প্লাস হচ্ছে কোণ c। এবার y টা কিভাবে লিখতে পারি? এই যে y টা লিখতে পারি হচ্ছে এই যে এই দুইটা, এটার আর এটার সাম, এই যে দুইটা সাম y কে লিখতে পারি আমরা। তাহলে y ইকুয়াল টু আমরা লিখতে পারি কোণ a প্লাস হচ্ছে কোণ b। এই z ইকুয়াল টু কি লিখতে পারি? z ইকুয়াল টু এই z হচ্ছে এই দুইটা সাম, এই যে দুইটা অপোজিট দুইটা সাম হবে। তাহলে এটা কি হবে? a প্লাস সি। এরপর আমাদেরকে বলা হচ্ছে উৎপন্ন বহিস্থ কোণত্রয়ের সমষ্টি, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সমষ্টি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এইগুলো যোগ করতে হবে এই পাশে। তাহলে আমি যোগ করে দেখেন, আপনি খেয়াল করবেন দুইটা এ আছে, দুইটা বি আছে, দুইটা সি আছে। তারপরে আমি 2 কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 ইনটু, তাহলে এই যে এ বি সি এটার সাম কত হবে? আমি যদি এটা একটু অন্য ইং দিয়ে লিখি এখানে, এই যে এ বি সি এটার সাম কত হবে? এই তিনটা সাম তো আপনারা জানেন সবাই, তিনটা সাম কত হবে? এই তিনটা সাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ইনটু 2 তাহলে কত হবে? 360 ডিগ্রি। তাহলে যারা 360 ডিগ্রি আনসার করেছেন তারা সঠিক আনসার করেছেন, হ্যাঁ। 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে রাইট আনসার, 360 ডিগ্রি। ওকে, আমরা নেক্সট এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটার আনসার আপনারা খেয়াল করবেন যে চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত, মানে এই বৃত্তের মধ্যে যার কেন্দ্র হচ্ছে ও, এটার মধ্যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা হচ্ছে এবিসি, আর এখানে অন্তর্লিখিত ওয়াই ইকুয়াল টু বলা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 112, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, যেটা ভ্যালু দেওয়া আছে, আর এক্স ইকুয়াল টু কত এটা চাওয়া হচ্ছে। এখন আপনারা খেয়াল করবেন, আমাকে একটু বলেন তো এখানে আমি এই জিনিসটা লিখতে পারি কিনা, এখানে ওবি ইকুয়াল টু ওসি এটা লিখতে পারি কিনা, একটু সবাই বলবেন আমাকে, একটু ওবি ইকুয়াল টু সি লেখা যায় কিনা? ইয়েস অর নো? যারা বুঝতে পারছেন একটু বলেন দ্রুত, ইয়েস অর নো লেখা যায় কিনা?
কেউ না বুঝলে আমাকে বলবেন প্লিজ, কেউ না বুঝলে বলবেন যে ভাইয়া বুঝি নাই বা বুঝতেছি না, কঠিন মনে হলে বলবেন। ওকে, ভেরি ফাইন। এবার খেয়াল করবেন আপনারা, এখানে একটু আমার সাথে লক্ষ্য করবেন, এইটা এটা এই দুইটা যদি সমান হয়, তাহলে দুইটা বাহুর যদি সমান হয়, তাহলে আমি একটা উপপাদ্য আপনাদেরকে পড়িয়ে এসেছিলাম যে দুইটা বাহু সমান হলে কি হবে। দুইটা বাহু সমান, সুব্রত সাহা বুঝেন নাই, এটা হচ্ছে ভাইয়া, এটা যদি একটা বৃত্ত হয়, তো বৃত্তের এটা রেডিয়াস না, এটা তো রেডিয়াস, এই যে ওসিটা, এই যে ওসিটা হচ্ছে রেডিয়াস, তো রেডিয়াস আমি চারপাশে যেখানে যাই এটা কি হবে, সমান হবে। এই যে ওসি সমান ওবি সমান ওএ, আমরা এটাও লিখতে পারি, ইকুয়াল টু ওএ, এটাও দিতে পারি। চারপাশে বৃত্তের রেডিয়াস সমান হবে, তাহলে সমান হলে আমরা বলতে পারি এই কোণটা যদি x হয়, তাহলে এই কোণটা কি হবে, এটাও x হবে। দেখেন আপনারা, এই কোণটা যদি x হয়, এই কোণটা x হবে, তাহলে সলিউশনে আমরা কি লিখবো, সলিউশনে আমরা লিখবো যে x plus y ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখবো যে 2x plus 180 ডিগ্রি মাইনাস y, তাহলে 2x 180 ডিগ্রি মাইনাস y এর মান আমরা জানি 112 ডিগ্রি। এখান থেকে 2x ইকুয়াল টু, এটা হবে 8 6 68 হবে, কত হবে 112, এটা হচ্ছে 68। therefore x ইকুয়াল টু কত হবে 34 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের आंसर 34 ডিগ্রি, এই যে অপশন ডি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আপনাদের জন্য একটা পল কোশ্চেন। এই পল কোশ্চেনটার आंसर আমি বলে এসেছি, এই পল কোশ্চেনটার आंसर আমি বলে এসেছি, এটা ভুল করবেন না আপনারা কিন্তু। বাহ, মাশাআল্লাহ, কতগুলো आंसर পাচ্ছি আমি, এ বি সি ডি সবই आंसर আছে। ওকে, আমি পল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি, অনেক সময় দেওয়া হয়েছে, এত সময় দেওয়া যাবে না। পল কোশ্চেনটার आंसर নট এক্সপেক্টেড, প্রত্যাশিত आंसर আপনারা দিতে পারেননি, আমি পড়িয়ে এসেছি, আপনারা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনলেই পারতেন, যারা মনোযোগ দিয়ে শুনছেন তাদের পারা উচিত ছিল। দেখেন এখানে বলা হচ্ছে যে একটি ত্রিভুজে তিনটি বাহু যথাক্রমে এবিসি হয়, তাহলে নিচের কোনটি সঠিক। আমি কিন্তু এই উপপাদ্যটা পড়িয়ে এসেছি, আপনাদেরকে বলে এসেছি যে একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে যদি এবিসি হয়, তাহলে যে কোনো দুইটা বাহুর যোগফল, এই যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এটা হবে, এটা হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অথবা এরকম হতে পারে বি প্লাস সি গ্রেটার দেন হচ্ছে এ, এটাও হতে পারে। অথবা এটা হতে পারে যে সি প্লাস এ গ্রেটার দেন হচ্ছে বি, এই তিনটা হতে পারে। কিন্তু আমি কি কখনো বলেছি যে এ প্লাস বি, যে দুইটা বাহুর যোগফল তৃতীয়টা থেকে ছোট, এটা তো হবেই না। দুইটা বাহু যোগফল তৃতীয়টা সমান, এটা তো হবেই না। দুইটা বাহু যোগফল তৃতীয়টা থেকে বড়, কিন্তু এখানে সমান চিহ্ন আছে, এটাও তো হবে না। এখান থেকে তো বোঝা যায় যে অপশন হচ্ছে এটা আসবে। কেমনে আসবে, এটা থেকে দেখা যায় যে আপনারা এই যে এটার কথা চিন্তা করেন, এখানে যেখানে সি আছে, এখানে সি আছে, আমরা যদি এটা থেকে চিন্তা করেন আপনারা, এখানে যদি আমরা এটাকে এই পাশে নিয়ে নিই, তাহলে কি হবে যে সি থাকবে এখানে হচ্ছে এ মাইনাস বি। therefore আমরা এখান থেকে বলতে পারি যে এ মাইনাস বি এর থেকে সিটা বড়, অর্থাৎ এ মাইনাস বি এর থেকে যে সি বড়। তাহলে তো এই যে এটা आंसर বোঝা যাচ্ছে যে এটা হবে। এবং এটাও আমি বলেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। ওকে, এর আগে যারা অনেকেই লাস্ট এটা বুঝেন না, অনেকে যারা বলছেন, আবার বলছি, এটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, বৃত্তের এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ যখন সমান হবে, এটা আর এটা সমান হলে এটা এটার বিপরীত কোণ এটা, আর এটার বিপরীত কোণ হচ্ছে এই যে এটা, এই দুইটা কোণ সমান হবে। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমি সেটা লিখেছিলাম। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এটা আপনারা একটু বলেন, আপনারা বলেন, একটু চেষ্টা করেন, দ্রুত দ্রুত বলেন এটা आंसर কি হবে, চিন্তা করে বলেন। এখানে আমি আপনাদেরকে অপশনটা দিয়ে দিচ্ছি, অপশনটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, এটা হচ্ছে অপশন। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাও কেউ বলছেন সি, কেউ বলছেন বি, কেউ বলছেন ডি, কেউ বলছেন সি, কেউ বলছেন ডি। ওকে, বিভিন্ন জনের বিভিন্ন आंसर, কেউ বলছেন आंसर নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আসেন আসেন একটু প্লিজ একটু দেখেন, আমরা সময় নষ্ট না করি। আমরা দেখবো সবচেয়ে, দেখেন সবচেয়ে ছোট বাহু কোনটা, খেয়াল করবেন। সবচেয়ে ছোট বাহু বলছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এখানে হচ্ছে 6 আর 7, সবচেয়ে ছোট বাহু এই দুইটা। আপনারা কিন্তু আমার একটু মনোযোগ দিয়ে আমাকে আমার কথাগুলো শুনবেন প্লিজ। আপনি আগে দেখবেন তিনটার মধ্যে সবচেয়ে ছোট বাহু কোনটা, সবচেয়ে ছোট বাহু কোন দুটো। তাহলে এখানে সবচেয়ে ছোট বাহু 6 আর হচ্ছে 7, 6 হচ্ছে 13, এই 13 তার থেকে বড়, এই যে 11 এর থেকে বড়। তার মানে এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এখানে আমি যদি 8 প্লাস 3, সবচেয়ে ছোট বাহু যদি এই দুইটা নেই, 8 প্লাস 3 হচ্ছে 11, এটা কিন্তু 8 এর থেকে বড়, এখানেও ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে সবচেয়ে ছোট কে 14 আর 12, আমি যদি 14 প্লাস 12 নেই, 14 আর 12 এখানে কত হয় 26 কিন্তু 28 এর থেকে বড় না, এই যে 26 থেকে 28 কিন্তু এখানে বড়, এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা যাচ্ছে না। দেখেন দুই বাহুর যোগফল 26, এটা কিন্তু তৃতীয় বাহু থেকে বড় না, ছোট। আমরা এখানে আসি 20 প্লাস হচ্ছে 8, 28, যেটা কিন্তু গ্রেটার দেন হচ্ছে 30, এখানেও 13, এখানেও ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে সম্ভব না, সুতরাং সঠিক आंसर হচ্ছে সি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে বলা হচ্ছে যে চিত্রে x এর মান কত। এই যে 4x অ্যাঙ্গেল আছে, এটা একটু বলেন, আপনারা একটু খাতা নিয়ে বসেন, একটু দ্রুত খাতা করেন, একটু 4x এর মান কত, এটা কেমনে করব আমরা। তো দেখেন যে 4x এর মান কত, এটা কিভাবে করব, পরে আমাকে आंसर বলেন একটু। पांच डिग्री, কেউ বলছেন आंसर 5 ডিগ্রি। ওকে, আচ্ছা আমি করে দিচ্ছি, অনেকেই आंसर পাচ্ছি না, তার মানে অনেকের কাছে এটা কঠিন লাগছে, আমি করে দিচ্ছি, যেহেতু অনেকের কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে, আমি করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন, একটু তাকান, একটু তাকান, একটু তাকান, মনোযোগ দিয়ে প্লিজ এদিকে তাকান সবাই। দেখেন এইটা, এই বাহুর দৈর্ঘ্য কত 5, এই বাহুর দৈর্ঘ্য 5, আবার এই বাহুর দৈর্ঘ্য কত 5, তাহলে দুইটা বাহু যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি তাহলে এই বাহুর অপোজিট কোণ এইটা
আর এই বাহুর অপোজিট কোণ কোনটা? এটা। তাহলে এই কোণ দুটো সমান, তাহলে আমরা বলতে পারি ভাইয়া y ইকুয়াল টু বলতে পারি 4x, এটা বলতে পারি। আরেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে, এই যে এটা ইকুয়াল টু 8y, এটা ইকুয়াল 4x, তাহলে এইটা আমরা যদি এই পুরোটা চিন্তা করি, পুরোটা কত হবে? পুরোটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ 4x প্লাস 8y ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা এই যে 4x ইকুয়াল টু কত পেলাম? 4x ইকুয়াল টু y, তাহলে এখানে আমরা y বসাই দেই। 4x ইকুয়াল 4x এর জায়গায় আমরা y বসাই দিলাম। এবার প্লাস এখানে হচ্ছে 8y ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 8y আর y হচ্ছে 9y হবে, এখানে হচ্ছে 180 ডিগ্রি। দেয়ারফর y এর মান এখান থেকে আসবে y ইকুয়াল টু কত আসবে? y ইকুয়াল টু হচ্ছে 20 ডিগ্রি। দেখেন আপনারা খেয়াল করেন, forex এর জায়গায় আমি y দিয়েছি। আচ্ছা ভাই আগেরটা আনসার দেন প্লিজ। 12 প্লাস 20 যদি দেই তাহলে কেন হবে না? আচ্ছা আমি আগেরটাতে যাচ্ছি আবার ফিরে। ওকে, y এর মান কত আসলো? y এর মান আসলো 20, তাহলে y এর মানটা আমরা যদি এটা যদি 1 নাম্বার দেই তাহলে 1 হতে আমরা দেখবো 1 হতে এখানে আমরা y এর মানটা আমরা 20 বসাই দিব ইকুয়াল টু 4x, দেয়ারফর x ইকুয়াল টু 5। তাহলে আমরা আশা করি x এর মান পেয়ে গেছি। আবার আপনারা যদি y এর মানটা এখানে বসায় দেন তাও কিন্তু হবে। ভাইয়া যারা চিন্তা করছেন যে y এর মান ভাই আমি এখানে 4x বসাই দিব, তাহলে আপনি সরাসরি x এর মান 5 পেয়ে যাবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন। আগের অপশনে একজন বলেছেন 12 প্লাস 28, 12 প্লাস 28 এটার কথা বলছেন। আচ্ছা যিনি এটার কথা বলছেন আমি বলছি যে ভাইয়া এটা তো একটা ক্ষেত্রে হলে হবে না। রাখি বলছেন এটা আপনার একটা ক্ষেত্রে হলে হবে না, তিন ক্ষেত্রেই সম্ভব হতে হবে। মানে সবসময় ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা অলওয়েজ হতে হবে, একটা কেসে হলে হবে না। রাখি আশা করি আপনি বুঝতে পেরেছেন, একটা কেসে হলে হবে না, সব ক্ষেত্রেই হতে হবে। তো সব ক্ষেত্রে হবে কিনা এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে টেকনিকটা দিয়েছি। রাখি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাকে, যে সব ক্ষেত্রে এটা হবে কিনা এটার টেকনিক হচ্ছে আপনি শুরুতে এই যে ছোট দুইটা বাহু নিয়ে যোগ করবেন, কোন বড়টা কখনোই নেবেন না। এই যে আমি এখানে ছোট দুইটা নিয়েছি, ছোট দুইটা নেবেন, ছোট দুইটা নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আপনাদের জন্য একটা সামনে কল কোশ্চেন আসছে, তার আগে আমি এটা বলে যাই যে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। একটু আপনারা বলেন এটা কি আনসার হবে? আপনারা বলেন কি আনসার হবে? এটা আমি বুঝিয়েছি খুব যত্ন সহকারে, এটা আপনাদেরকে বুঝিয়েছি। কি আনসার হবে বলেন? এটা আনসার বলবো না, এটা 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 দ্রুত বলে যাচ্ছি। এটা তিনটি কোণ আমি বলেছিলাম, এটা আনসার দিয়েছি আগে, আর এটা বলতে চাচ্ছি না। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে বলা হচ্ছে, দেখেন খেয়াল করবেন যে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, এই জায়গাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র। অন্তকেন্দ্র ইংলিশ হচ্ছে ইনসেন্টার, পরিকেন্দ্র সার্কাম সেন্টার, লম্ব কেন্দ্র ভার্টিক্যাল সেন্টার, বা এটার একটা নাম আছে, এটার একটা নাম হচ্ছে অর্থো সেন্টার। এটা হ্যাঁ একটা নাম আছে, এটা হচ্ছে অর্থো সেন্টার। একটু মনোযোগ দিয়ে এখানে বুঝবেন সবাই প্লিজ। অন্তকেন্দ্রটা কি? অন্তকেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডকত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাই হচ্ছে অন্তকেন্দ্র। আমি যদি বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করি, এই যে কম্পাস দিয়ে আপনারা যদি একটা ত্রিভুজ আঁকেন, তারপরে এই কোণটাকে যদি সমান দুই ভাগে ভাগ করেন, তারপর এই কোণটাকেও যদি আপনারা সমান দুই ভাগে ভাগ করেন, তারপর এই তিনটা যদি আপনারা এইভাবে এড করে দেন, তাহলে এই যে পয়েন্টে মিলিত হলে আই, এটা আই, এটাই হচ্ছে অন্তকেন্দ্র। আশা করি আপনারা ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছেন যে ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডকত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাই হচ্ছে অন্তকেন্দ্র। কেউ প্রশ্ন করতে পারেন ভাই আমি কি দুইটা দিয়ে এটা চেক করে দেখতে পারি না? ডেফিনেটলি আপনি দুইটা যদি ড্র করেন তাহলে আপনি অন্তকেন্দ্র পেয়ে যাবেন। আরেকটা মাস্ট অটোমেটিক্যালি মিলবে না, মিললে আপনার ভুল হয়েছে। ওকে, আমরা পরিকেন্দ্রতে যাই। পরিকেন্দ্রটা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত লম্ব দ্বিখণ্ডকত্রয়। এটা কি? এটা হচ্ছে ভাই এই বাহুটা বিসি বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এই যেটা, আমি যদি মধ্যবিন্দু বের করি, এই যে মধ্যবিন্দু এটা আসবে। আমি যদি এখানে একটা লম্ব আঁকি, আবার এই যে এসি বাহুটার মধ্যে আমি যদি মধ্যবিন্দু বের করি, এই যে মধ্যবিন্দু বের করি, এখানে একটা লম্ব আঁকি, ঠিক এখানে যদি আমি মধ্যবিন্দু বের করি, এখানে একটা লম্ব আঁকি, তাহলে এই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে পরিকেন্দ্র, সেটা হচ্ছে পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার। হ্যাঁ, সেটা হচ্ছে পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার। ওকে, নেক্সট যেটা আমি বলবো সেটা লম্বকেন্দ্র। লম্বকেন্দ্রটা কি? লম্বকেন্দ্রটা হচ্ছে এই কোণ থেকে আমি বিপরীত বাহুর উপরে লম্ব আঁকবো, এই কোণ থেকে বিপরীত বাহুর উপরে লম্ব, এই কোণ থেকে বিপরীত বাহুর উপরে লম্ব, এই কোণগুলো 90 ডিগ্রি হবে। এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এইগুলো হচ্ছে 90 ডিগ্রি হবে, এগুলো 90 ডিগ্রি হবে। খেয়াল করবেন, বিপরীত বাহুর উপরে লম্ব। তো যদি এটা করা হয় ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় যে বিন্দু ছেদ করে তাই হচ্ছে লম্বকেন্দ্র। এই যে এটাকে বলা হয় লম্বকেন্দ্র বা অর্থো সেন্টার। এরপরে আমরা আসি ভার্টিক্যাল সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হয় তাই হচ্ছে ভরকেন্দ্র। তাহলে মধ্যমাত্রায় মানে কি? এখানে ড্রয়িংটা খুব সুন্দর হয় নাই, মানে আমি যদি এটার মিডিল পয়েন্টটা বের করি, এটা মিডিল পয়েন্ট এখানে মনে করেন এটা, এই বাহুর মিডিল পয়েন্ট হচ্ছে এটা, এই বাহুর মিডিল পয়েন্ট হচ্ছে এটা। এই কোণ থেকে যদি এটা এড করি, এই কোণ থেকে এটা এড করি, এই কোণ থেকে এটা এড করি, তাহলে যে পয়েন্টে সেট করবে সেটা হচ্ছে বলা হচ্ছে ভরকেন্দ্র। আর ভরকেন্দ্রের জন্য সব সময় এইটা যদি 2 হয় তাহলে এই পাশটা হবে হচ্ছে 1, কোণের দিকে যেটা থাকে সেটা হচ্ছে 1, আর বাহুর দিকে যেটা থাকে সেটা হচ্ছে 2। এই ক্ষেত্রেও এটা যদি 2 হয় তাহলে এইটুকু হবে হচ্ছে 1। এই রেশিওটা মেইনটেইন করে এই যে ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, আচ্ছা ভার্টিক্যাল বুঝেন না যারা, ভার্টিক্যালটা আবার বলছি ভাইয়া, ভার্টিক্যালটা হচ্ছে এই প্রত্যেকটা কোণ থেকে, আবার একটু মনোযোগ দিয়ে শুনেন যারা বুঝেন নাই, ভার্টিক্যালটা হচ্ছে প্রত্যেকটা কোণ থেকে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকবো, প্রত্যেকটা কোণ থেকে বিপরীত বাহুর উপরে, এই কোণ থেকে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকবো, এই যে কোণগুলো আনতে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। আর পরিকেন্দ্রটা হচ্ছে যে এই বাহুটাকে সমান দুই ভাগে ভাগ করব, ভাগ করার পরে লম্ব আঁকবো, বাহুর উপরে লম্ব আঁকবো, ওইটা যে বিন্দুতে মিলিত হয়। আর অন্তকেন্দ্রটা হচ্ছে কোণটাকে দুই ভাগে ভাগ করবো, তারা যে বিন্দুতে মিলিত হয়। আর ভরকেন্দ্র হচ্ছে বাহুগুলোর মধ্যবিন্দু নিব, সেই মধ্যবিন্দু থেকে অপর দিকের কোণের সাথে অ্যাড করে দিব, কোনো লম্ব আঁকবো না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মধ্যমা সমদ্বিখণ্ডকের মধ্যে পার্থক্য কি ভাইয়া? মধ্যমা হচ্ছে, আবার বলছি যে বাহুগুলোর মধ্যবিন্দু বের করবো, করে কোণের সাথে যোগ করে দিব। মধ্যমাটা সমদ্বিখণ্ডক নাও হতে পারে। আর সমদ্বিখণ্ডক মানে হচ্ছে দুইটা কোণকে সমান ভাগে ভাগ করবে। এই যে এখানে সমদ্বিখণ্ডকটা, আমি এই সমদ্বিখণ্ডকে এই কোণটা মানে এই যে এইটুকু আর এইটুকু কিন্তু অলওয়েজ সমান হবে সমদ্বিখণ্ডকের সময়। কিন্তু মধ্যমার সময় ভাইয়া এই যে এইটা আর এটা কিন্তু সমান নাও হতে পারে, এটা কিন্তু সমান নাও হতে পারে। ওকে,
লম্ব কিভাবে আঁকবেন ভাইয়া? লম্ব আঁকা আমি এখানে কিভাবে শিখাবো? লম্ব আপনি আঁকবেন হচ্ছে একটা বাহু নেবেন, এই যে এরকম কম্পাস নেবেন, আপনি কম্পাসে এখানে ঘোরাবেন, এই যে কম্পাস দিয়ে এইভাবে ঘোরাবেন, ঘুরে আপনি এখানে মিট করবেন, এখানে পয়েন্ট করবেন, তারপর এখান থেকে আবার এখানে পয়েন্ট করবেন, এখান থেকে এখানে পয়েন্ট কাটবেন, দুদিক থেকে তারপর এটা এড করে দিবেন, তাহলে এটা লম্ব হয়ে যাবে ভাই। এইভাবে লম্ব আঁকবেন। ওকে, মধ্যমাটা আরেকটু রিপিট করবো। মধ্যমাটা আবারও বলছি ভাইয়া, মধ্যমাটার প্রতি সমস্যা হচ্ছে। মধ্যমা বলছি আপনি এই বাহুটার ভাইয়া মধ্যবিন্দু বের করবেন, মধ্যবিন্দু এই বিপরীত কোণের সাথে অ্যাড করে দিবেন, আবার এই বাহুটার মধ্যবিন্দু বের করবেন, বিপরীত কোণের সাথে অ্যাড করে দিবেন, আবার এই বাহুটার মধ্যবিন্দু বের করবেন, বিপরীত কোণের সাথে অ্যাড করে দিবেন, কোণের সাথে। এটাই হচ্ছে মধ্যমা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার একজন চমৎকার কোশ্চেন করেছেন রাখি, রাখি যে কোশ্চেন করেছেন, রাখির প্রশ্ন উত্তর দিচ্ছি। একজন খুব চমৎকার প্রশ্ন করেছেন রাখি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবগুলোই সেম, এটা আমি উপরে লিখে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবগুলোই সেম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার পেনটা আমার প্রবলেম করছে, আপনাদের আরো 2 মিনিট ব্রেক নিতে হতে পারে, পেনটা এত প্রবলেম করছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব বিন্দুই একই, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এটা রাখি প্রশ্ন করেছিলেন, থ্যাংক ইউ রাখি। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র সবগুলো একটা পয়েন্ট হবে, এটা আপনারা খেয়াল রাখবেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে। এবার আমরা নেক্সট আপনাদের জন্য যে পোলটা ছিল, এটা আপনারা বলেন ত্রিভুজের, এটার আনসার করেন আপনারা। কি হবে বলেন? আমি একটু পরে আসলাম, এটা আনসার দেন প্লিজ, এটার আনসার দেন আপনারা। ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দু নাম কি? মধ্যমাত্রয় বলছি, মধ্যমা। এটা কিন্তু সমকোণের সমদ্বিখণ্ডক না, মধ্যমা। হ্যাঁ, মধ্যমাত্রয়ের সমদ্বিখণ্ডক হচ্ছে ভরকেন্দ্র। ওকে, ভেরি গুড। মধ্যমাত্রয়ের সমদ্বিখণ্ডক হচ্ছে ভরকেন্দ্র, যে জিনিসটা আমি পড়ে এসেছি। মধ্যমাত্রয়ের ছেদবিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। নেক্সট স্লাইডে আপনারা একটু খেয়াল করবেন, একটু মনোযোগ সহকারে, যে ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজকে বাহু ভেদে প্রকারভেদ করা যায়, আবার ত্রিভুজকে কোণ ভেদে প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটার ইংলিশটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আর সমদ্বিবাহু ত্রিভুজ, এটার হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর বিষমবাহু ত্রিভুজের ইংলিশ হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল, স্কেলিন ট্রায়াঙ্গেল। এবার হচ্ছে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা তো আমি বলছি যে একিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজের ইংলিশটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে কোণের ভিত্তিতে আমরা ত্রিভুজকে ভাগ করতে পারি, আবার বাহুর ভিত্তিতে ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে সমবাহু ত্রিভুজ কি? ইতিমধ্যে আমি বলে এসেছি যে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুই সমান, সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের এই যে 3টি বাহু সমান। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 a স্কয়ার। এটা হচ্ছে বাহু, যে কোনো একটা বাহুর উপরে যদি আমরা বর্গ দিই তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসবে। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ, এই যে এই কোণগুলো হচ্ছে প্রত্যেকটা কোণ হচ্ছে সমান হবে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। আপনারা আমাকে 1 মিনিট টাইম দিবেন একটু। হ্যাঁ, আমার যে পেন ওয়াকম একটু প্রবলেম করছে, তো আজকে আমি 1 মিনিট টাইম দিবেন আমাকে। ওকে, আমরা স্টার্ট করতে পারি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান আমি বলছি হচ্ছে 60 ডিগ্রি। কিভাবে 60 ডিগ্রি হয়? একজন বলছে ভাইয়া যুক্তি দিবেন। যুক্তি তো খুব সিম্পল। যুক্তি কিভাবে দিতে পারি? যে যদি এই বাহু আর এই বাহু সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, আবার এই বাহু সমান হলে এই কোণ সমান হবে। তার মানে 3টা কোণই সবসময় কি হবে? সমান হবে, আমরা এটা বলতে পারি। তো সমান যদি হয় তাহলে 180 কে 3 ভাগে আমরা যদি ভাগ করি তাহলে এক ভাগে কত পড়বে ভাইয়া? এক ভাগে পড়বে 60 ডিগ্রি। খুব সিম্পল যুক্তি। হ্যাঁ, ওকে, এবার আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নাই। সমদ্বিবাহু ত্রিভুজ মানে বুঝতে পারছেন আপনারা যে দুইটা বাহু সমান হবে, এই যে দুইটা বাহু সমান কিন্তু আরেকটা বাহু সমান না, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। AB = AC বাট নট ইকুয়াল টু হচ্ছে কি B। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে b/4 √4a² - b²। কিভাবে আসে জাস্ট আপনারা একটু আপনাদের সুবিধার্থে একটু ছোট্ট করে বলে দিচ্ছি। এটা একটু লম্ব আঁকবো আমরা এখানে। হ্যাঁ, তো লম্ব আঁকলে আমরা এই দূরত্বটা h বের করে নেব। তাহলে আপনি h এর মানটা কত এটা বের করে নেবেন। তো লম্ব যখন আঁকবো এইটুকু হয়ে যাবে b/2, এইটুকু হয়ে যাবে b/2। তাহলে আপনি b/2 জানেন, h জানেন, এখানে a জানেন, এখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি h এর মানটা বের করবেন। ঠিক আছে, h এর মানটা বের করার পরে আপনি এখানে ফর্মুলা দিবেন যে হাফ ইনটু ভূমি হচ্ছে কি হবে? ভূমি হচ্ছে আপনার b ইনটু হচ্ছে h। এটা দিলে আপনি ডেল্টা a b c, এই ডেল্টা মানে মিন করে যে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আপনি হাফ ইনটু b আর এই h এর মানটা আপনি বের করবেন। কিভাবে বের করবেন? এই ফর্মুলা থেকে। এই যে a স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার প্লাস b/2 স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। এখান থেকে h স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস b/2 স্কয়ার। এই মানটা আপনি এখানে বসাই দিবেন h এর জায়গায় যে রুট ওভার করে, তাহলে আপনি যে এই ফর্মুলাটা পেয়ে যাবেন। হ্যাঁ, এরপর আমরা চলে আসি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ যার একটা বাহু কিনা সমান না, তাহলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? পরিসীমা হচ্ছে a + b + c। এই যে দেখেন a + b + c, এই তিনটা হচ্ছে পরিসীমা। এই তিনটাকে আমরা ধরি হচ্ছে 2s ধরি। তাহলে 2s ইকুয়াল টু যদি পরিসীমা হয় তাহলে এই s ইকুয়াল টু হবে a + b + c/2। এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। এটা খেয়াল রাখবেন, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা।
হ্যাঁ, অর্ধপরিসীমা। তাহলে এস এর মানটা বের করতে হবে। তারপর ফর্মুলা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল √s * s - s - b s - c। আবার বলছে এই এস এর মানটা হচ্ছে a + b + c ভাগ 2, অর্থাৎ পরিসীমার অর্ধেক। ঠিক আছে? তো এই ফর্মুলার কেমনে প্রুফ আসে ভাই? এটা প্রুফ কিন্তু অনেক লেন্দি প্রুফ আছে। হ্যাঁ, এটা আপনারা রিটেনে জানবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা নেক্সট সূক্ষ্মকোণী ত্রিভুজ আসি। সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা বলে দিয়েছি আমি ইতিমধ্যে, যে সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য কি হবে, যে ত্রিভুজের একটা যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কি হবে 90 ডিগ্রি অপেক্ষা কম। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম, সেটাকেই বলা হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে কোণগুলো 90 থেকে কম হবে, এটা সূক্ষ্মকোণ। এরপর আমরা আসি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে কোনো একটা কোণ সমকোণ হলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। হ্যাঁ, তো সমকোণী ত্রিভুজের জন্য কি ফর্মুলা থাকবে? পিথাগোরাসের উপপাদ্য। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা লিখি, তাহলে উপপাদ্যটা লিখবো আমরা d² মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, লিখবো আমরা হচ্ছে EF স্কয়ার ইকুয়াল টু হচ্ছে DF স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আপনারা একটু আমাকে কাইন্ডলি একটু দ্রুত বলেন চেক বক্সে, যেখানে লম্ব কোনটা ভূমি কোনটা, একটু দ্রুত বলেন। লম্ব কোনটা, DF লম্ব নাকি EF লম্ব? ভূমি কোনটা, লম্ব কোনটা, একটু দ্রুত বলেন। একটু দ্রুত বলেন আমাকে চেক বক্সে, কোনটা লম্ব কোনটা ভূমি। DF লম্ব, EF ভূমি, EF লম্ব ভূমি। ওকে ওকে, অনেকেই অনেক আনসার দিচ্ছেন। দুই, ওকে ওকে, ভেরি গুড। ওকে, আর কথা বাড়াবো না। ওকে, আসেন একটু আমাকে শুনেন, একটু শুনেন প্লিজ। এখানে এটা লম্ব না এটা লম্ব এখন বলা যাচ্ছে না, খেয়াল করবেন একটু প্লিজ, আমাকে একটু শুনেন আপনারা। যদি আমি এখানে অ্যাঙ্গেল দেই, যদি আমি অ্যাঙ্গেল এখানে থিটা, এখানে একটু অ্যাঙ্গেল বলে দিতাম, তখন এটা হতো ভূমি, এটা হতো ভূমি, আর এটা হতো লম্ব। খেয়াল করবেন। আমি এবার কালি চেঞ্জ করে নিব, একটু ইংটা চেঞ্জ করে নিব, ইং চেঞ্জ করে আপনাদেরকে বলবো, যদি এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তখন এইটা হবে ভূমি, এটা হবে লম্ব। এই কনসেপ্টটা না থাকার কারণেই এই বিশেষ পরীক্ষায় অনেকে ভুল করে আসে এবং রিটেনে ভুল করে। ত্রিকোণমিতির ম্যাথে গাছ ভাঙার যে ম্যাথগুলো আছে, আপনারা 9 10 ত্রিকোণমিতির বই দেখেন, গাছ ভাঙার কতগুলো ম্যাথ আছে, যেখানে কিন্তু আপনার এই অ্যাঙ্গেল না চেনার কারণে আপনি কিন্তু ভূমি আর লম্ব কোনটা এই জিনিসটা ভুল করে আসেন। আবার বলছি, এটা থিটা হলে এটা ভূমি, মানে থিটার সাথে যেটা থাকে সেটা ভূমি, অপোজিটটা হচ্ছে লম্ব। এখানে থিটার সাথে যেটা থাকে সেটা ভূমি, অপোজিটটা হচ্ছে লম্ব। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজে বলা হচ্ছে যে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাই হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। একটা কোণ যদি স্থূলকোণ হয়, এই ত্রিভুজ এই কোণটা হচ্ছে 90 থেকে বেশি, হ্যাঁ, তখনই আমরা এটাকে বলবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ওকে, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু মানে সমকোণ থাকবে, আবার দুইটা বাহু কি থাকবে, সমান থাকবে। তাহলে এই যে এই বাহু দুইটা সমান, এটা আর এটা হচ্ছে সমান, এবং এই কোণটা হচ্ছে সমকোণ, তাই এটাকে বলা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আপনারা আমাকে একটু বলেন সমকোণী সমবাহু ত্রিভুজ হবে কিনা, একটু দ্রুত বলেন। একটু সমকোণী সমবাহু ত্রিভুজ একটু প্লিজ বলেন, একটু দ্রুত আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন। সমকোণী সমবাহু ত্রিভুজ হবে কিনা? ইমরান ভাই, দুইটা পরস্পর লম্ব, কিন্তু যখন আমরা ত্রিভুজের কথা বলবো তখন তো আমাদের ওখানে অতিভুজ লম্ব ভূমি আছে, তখন কোনটা লম্ব কোনটা ভূমি সেটা আমাকে কোন রেসপেক্টে বলতে হবে, কিন্তু রেখা দুইটা পরস্পর লম্ব। একজন সাকিব বলেছেন ভাইয়া অনেক টাইমে বাহুর লেন্থ দেওয়া থাকে আর দেখা গেছে যে আনসার হয় সমকোণী ট্রায়াঙ্গেল, এটা কি বিষমবাহু ট্রায়াঙ্গেল হতে পারে না? ভাইয়া যদি পিথাগোরাসের ফর্মুলাটা যদি ফলো করে, সাকিব ভাই যদি পিথাগোরাসের ফর্মুলাটা ফলো করে, তাহলে ওটা কোনোদিন বিষমবাহু ত্রিভুজ হবে না, ওটা মাস্ট হচ্ছে সমবাহু, সরি ওটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হবে, ওটা কোনোদিন বিষমবাহু হবে না যদি সেটা পিথাগোরাসের ফর্মুলা ফলো করে। আচ্ছা, সমকোণী সমবাহু ত্রিভুজ কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আজকে আপনারা রাতে চিন্তা করবেন যে সমকোণী সমবাহু ত্রিভুজ সম্ভব না, কেন সম্ভব না, আজকে রাতে ইনশাআল্লাহ চিন্তা করবেন। হ্যাঁ, ওকে, এবার আসি যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য একক হলে এর ক্ষেত্রফল কত, আমি বলে দিয়েছি, এর আনসার বলে দেওয়া ছিল, কত হবে? ওকে, এটা হচ্ছে আনসার। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে বলা হচ্ছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 80 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 80 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? এটা কত হবে আপনারা একটু বলেন আমাকে, একটু দ্রুত বলেন। ক্লাসটা 9:30টার মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ। ক্লাসটা 9:30টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করবো, এটা বলেন একটু দ্রুত, এটা কত হবে? ওকে, ভেরি গুড, অনেকে রাইট আনসার দিচ্ছেন না, তাহলে এটা আশা করি করার দরকার নাই। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 80 ডিগ্রি, আমি এটা বেশি করবো না ডিটেলস। এই কোণটা 80 ডিগ্রি বলা হচ্ছে, তো সমদ্বিবাহু মানে হচ্ছে যে এটা আর এটা সমান, তাহলে আমরা জানি এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে এটা 80 হলে বাকিটা কত হবে? বাকিটা হবে 100। তাহলে 100 সমান যদি হয় তাহলে এটা হবে 50, এটা হবে 50। খুব সিম্পল, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, আপনাদের জন্য পল কোশ্চেন। প্রথম অপশনটা হচ্ছে 41, তারপর অপশনটা হচ্ছে 36, তারপর অপশনটা হচ্ছে 38, তারপর অপশনটা হচ্ছে 37। ওকে, অনেকগুলো আনসার পাচ্ছি, আমি পড়া ক্লোজ করে দিচ্ছি। এখানে খেয়াল করবেন যে একটি সমকোণী ত্রিভুজের বলা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা আগে দেখি, সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বাকি দুইটা, এই দুইটা সাম জানি হচ্ছে কত ডিগ্রি হবে, এই দুইটা সাম 90 ডিগ্রি হবে, যেহেতু 100 ডিগ্রি যদি হইতে হয়। খুব সিম্পল। তাহলে পার্থক্য এই সূক্ষ্মকোণের, এটা যদি x হয় এটা x মাইনাস কত হবে, 16 হবে। দুইটার পার্থক্য হচ্ছে কত, 16 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত। তাহলে খুব সিম্পল, একটা যদি x হয় তাহলে আরেকটা হবে x প্লাস 16, তাহলে এটার ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2x ইকুয়াল টু, এখান থেকে 19 থেকে 16 বাদ দিলে এখানে 74, therefore x ইকুয়াল টু
কত হবে এখানে? x ইকুয়াল টু হবে আপনার এখানে হচ্ছে 74 হতে 35 আর এখানে 37। তাহলে আমাদের आंसर হচ্ছে অপশন ডি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটা অপশন। অপশন ডি। অপশন ডি। অনেকে অপশন এ आंसर করেছিলেন, অনেকেই অপশন এ आंसर করেছেন। এটা হচ্ছে অপশন এ। হ্যাঁ, কালকে তো কুরিয়ার করলে আমি তো আচ্ছা ঠিক আছে তো না? আমি হয় তাইলে তোমার সাথে তার আগে দেখা 35 37 ঠিক আছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। ত্রিভুজে তিনটি কোণের অনুপাত 1:1:1 হলে ত্রিভুজ কি হবে? কি ধরনের ত্রিভুজ হবে? 1:1 কি ধরনের ত্রিভুজ হবে? এটা आंसर বলেন আপনারা, একটু দ্রুত বলেন আমাকে। এটা आंसर আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটু দ্রুত বলেন কত आंसर হবে? ত্রিভুজে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 1:1:2। আচ্ছা, এখানে আমরা দেখছি শুরুতে আমরা আসেন একটু। ওকে, অনেক কেউ বলছে সূক্ষ্মকোণ, কেউ বলছে সমবাহু, কেউ বলছে সমদ্বিবাহু, কেউ বলছে সমকোণী, সবগুলোই আমি आंसर করছি। ওকে, আমি রাইট आंसरটা দেখাচ্ছি। আমার সাথে একটু চিন্তা করবেন আপনারা, একটু আমার সাথে চিন্তা করবেন। আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো যে এখানে একটা বাহু 1 1 2, তাহলে 1 = 1 not equal to তিনটা বাহু সমান না, তাহলে এটা অপশন হবে না। এরপর আমরা দেখি 1:1 মানে দুইটা সমান একটা, তাহলে সমদ্বিবাহু আমরা বলতে পারি। এখানে সমদ্বিবাহু, সমদ্বিবাহু এখানে অপশনে নাই। এরপর আমরা দেখি যে ছোট বাহু দুটো স্কয়ার করি, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা হচ্ছে কত আসবে? 2। কিন্তু আমরা যদি 2 স্কয়ার করি, তাহলে এটা যদি 1 স্কয়ার 2 স্কয়ার যদি করি আমরা, 2 স্কয়ার = 4, এই দুটোও মিলে না। তার মানে এটা সমকোণী ত্রিভুজ বলা যাবে না, এটাও বলা যাবে না। দুইটার স্কয়ার এটার স্কয়ার যদি সমান হয় তখন আমরা এটা সমকোণী বলতে পারবো। এবারে আমরা এখান থেকে দেখবো যে এটা সূক্ষ্মকোণী না স্থূলকোণী, আমরা এখান থেকে দেখবো। ওই দুইটার মধ্যে একটা आंसर হবে। আচ্ছা, তাহলে যদি দুইটা বাহু সমান হয় এরকম হবে, দুইটা বাহু সমান হবে এরকম, ঠিক আছে? তাহলে সমান হলে এরকম হতে হবে, এই বাহুটা সমান আর এই বাহুটা সমান। তাই এরকম যদি সমান হতে হয় তাহলে এই কোণগুলো কি হবে? এগুলো সূক্ষ্মকোণ না স্থূলকোণ? তাহলে কি आंसर হবে আপনারা বলেন। ওদের কাছে পৌঁছাবে অফিসে সোমবারে। সরি, এখানে আচ্ছা কোণের অনুপাত দেওয়া আছে। সরি আমি মিস্টেক করেছি। এখানে কোণের অনুপাত দেওয়া আছে। সরি এখানে কোণের অনুপাত দেওয়া আছে। আমি মিস্টেক করেছি। সরি, আমি বুঝতে পেরেছি। আমি মনে করেছি যে এটা হচ্ছে বাহুর অনুপাত দেওয়া আছে, আসলে মূলত এটা কোণের অনুপাত দেওয়া আছে। আমি বুঝতে পেরেছি। তাহলে এটা কিভাবে করতে হবে? খুব সিম্পল। আমরা কোণের অনুপাত যদি পাই তাহলে কোণের অনুপাত থেকে আমাদেরকে এটা করতে হবে। তাহলে আপনারা এখান থেকে আমাকে বলবেন যে জিনিসটা কোণের অনুপাত যদি আমরা সরি আচ্ছা কোণের অনুপাত দেওয়া আছে আপনার এখান থেকে। কোণের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে এইভাবে চিন্তা করবো বিষয়টাকে, যে এটা হচ্ছে যদি 1 হয় তাহলে এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু কি হচ্ছে? আরেকটা কোণ। এই জিনিসটা ফলো করতেছে এখানে। তো এই জিনিসটা তখনই সম্ভব যদি এটা এরকম ধরনের ত্রিভুজ হয়। এরকম ধরনের ত্রিভুজ মানে কি ভাই? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের সাম, অর্থাৎ এইটা আর এটা, এই দুইটা, এটা যদি 90 হয় তাহলে এই দুইটার সাম কত হবে? এই দুইটার সাম কিন্তু মাস্ট 90 হবে। আর 90 হওয়া মানে সেটা কি ধরনের ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ রিলেটেড যে প্রবলেমগুলো, চতুর্ভুজের বলা হচ্ছে যে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, অ্যাকচুয়ালি মূলত ক্ষেত্র না, এটা একটু কারেকশন হবে ছোট্ট। ক্ষেত্রটা কেন চতুর্ভুজ? এটাকে বলি চতুর্ভুজ ক্ষেত্র। আর এই যে সঞ্চার পথ, এটাকে বলি আমরা হচ্ছে চতুর্ভুজ। আপনারা খেয়াল রাখবেন, কিন্তু ত্রিভুজের ডেফিনেশন আমরা বলি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ। এই ক্ষেত্রটা ত্রিভুজ না। ত্রিভুজ হচ্ছে এই যে সঞ্চার পথ, এইটা, এই যে এটা, এই যে এইটা ত্রিভুজ। কিন্তু এইগুলো ত্রিভুজ, এটাকে ত্রিভুজ বলবো না, এটাকে বলবো আমরা ত্রিভুজ ক্ষেত্র। খেয়াল রাখবেন কিন্তু সেটা। হ্যাঁ, ঠিক তেমনি এই সঞ্চার পথটা হচ্ছে চতুর্ভুজ, আর মাঝে সবগুলোকে চিন্তা করলে এটাকে বলবো চতুর্ভুজ ক্ষেত্র। তাহলে চারটা বাহু থাকবে, দুইটা কর্ণ থাকবে, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। এখানে আমরা চতুর্ভুজের মধ্যে দুইটা ত্রিভুজ ধরে রাখতে পারি, এই যে এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। তো একটা ত্রিভুজ 180, আরেকটা ত্রিভুজ হচ্ছে 180, দুইটা মিলে আমরা বলে দিতে পারি চতুর্ভুজের জন্য হবে 360 ডিগ্রি। আর চতুর্ভুজের চারটি বহিস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। এটা কিভাবে আসে? ত্রিভুজ যেভাবে আমি বলেছিলাম ঠিক ওভাবে চিন্তা করবে যে 360 ডিগ্রি আসবে। চতুর্ভুজের জন্য যে থিওরামটা মনে রাখতে হবে আপনাদেরকে, চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর কিন্তু অর্ধ পরিসীমা অপেক্ষা বৃহত্তর। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি, কর্ণ কি? এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তাহলে এই যে এসি আর বিডি এই দুটো কর্ণের যোগফল, তার যে পরিসীমা এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এই পরিসীমা থেকে এটা ক্ষুদ্রতর হবে, কিন্তু অর্ধ পরিসীমা থেকে, যে অর্ধ পরিসীমা থেকে আবার বৃহত্তর হবে। এটা হচ্ছে চতুর্ভুজের যে জেনারেল ক্রাইটেরিয়া বা কনসেপ্ট। ওকে, চতুর্ভুজের প্রকারভেদে আমরা আসি। চতুর্ভুজ হচ্ছে আয়তক্ষেত্র হতে পারে, রেক্টেঙ্গেল, প্যারালোগ্রাম, সামান্তরিক, স্কয়ার, রম্বাস এন্ড ট্রাপিজিয়াম। এই পাঁচ ধরনের চতুর্ভুজ আসতে পারে। তো প্রথমেই আমরা এখানে চতুর্ভুজ নিয়ে যে প্রশ্নটা দেখবো, চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের মান কত? এটা আপনারা বলেন, খুব সিম্পল। এটা কত হবে? একটু দ্রুত বলেন, আমি 9:30টার মধ্যে আপনাদের ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করে দেব। চতুর্ভুজের চার কোণের অনুপাত কত হবে? বলা হচ্ছে যে 1:2:3। বৃহত্তম কোণের অনুপাত কত? বৃহত্তম কোণের মান কত? চার কোণ আমরা এখান থেকে খেয়াল করি যে এটা যদি আমরা x ধরি তাহলে প্রথমটা হবে x, পরেরটা 2x, তারপরটা হচ্ছে 2x, তারপরটা হচ্ছে 3x ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 2 5 7 আর হচ্ছে 8x ইকুয়াল টু 360 ডিগ্রি। 8x ইকুয়াল টু হবে 360 ডিগ্রি। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 45 ডিগ্রি এটা আসে। হ্যাঁ, 45 ডিগ্রি। এই 45 বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণ কোনটা? এই যে এটা বৃহত্তম কোণ। তাহলে বৃহত্তম কোণটা হবে 3 তাহলে 3 ইনটু 45 ডিগ্রি, 3 40 120, 3 5 হচ্ছে 15, তাহলে 135। এটা হচ্ছে বৃহত্তম কোণের মান। হ্যাঁ, এটা হচ্ছে বৃহত্তম কোণের মান। তাহলে आंसर হবে 135। ওকে, আমরা নেক্সট চতুর্ভুজ, এটা আয়তক্ষেত্র। একটু খেয়াল করবেন আয়তক্ষেত্রটা কি? আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে এবং প্রত্যেকটি কোণ কি হবে? এক সমকোণ হবে। এই কথাগুলো সব এখানে লেখা আছে, আমি আর লিখছি না। কর্ণ দুইটা সমান হবে, আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান হবে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই যে এইটুকু ইকুয়াল টু হচ্ছে এইটুকু হবে, এইটুকু ইকুয়াল টু এইটুকু হবে। ওকে ভাইয়া, যদি চারটা বাহু দিয়ে আবদ্ধ পথটা যদি একটা অ্যাঙ্গেল লাইক শেপ বানানো হয় তাহলে কি সেটা চতুর্ভুজ হবে?
যে কোনো শেপ তো চতুর্ভুজ হবে না ভাইয়া, চারটা শেপ আপনি যে কোনো ভাবে এরকম যদি বলি আমি এটাও চতুর্ভুজ হবে, এরকম যদি বলি আমি এরকম, এরকম যদি বলি এরকম, এটাও চতুর্ভুজ হবে, অবশ্যই এটাও চতুর্ভুজ ভাইয়া, কিন্তু এটা নির্দিষ্ট করে নাম বলতে পারবো না আমি তাকে, এটাও চতুর্ভুজ অবশ্যই। ওকে, এবার আমরা আসি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু হচ্ছে এটা হবে, এটা মনে রাখবেন। পরিসীমা কি হবে? পরিসীমা মানে হচ্ছে এই যে এই পথটাকে বলা হচ্ছে পরিসীমা, এই পথটাকে বলা হচ্ছে পরিসীমা। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আপনারা জানেন কর্ণ মানে হচ্ছে কি হবে? কর্ণ মানে হচ্ছে যে এই দৈর্ঘ্যটা, এই যে এই দৈর্ঘ্যটা, তাহলে এই দৈর্ঘ্যটা যদি বের করতে চাই পিথাগোরাসের ফর্মুলা দিব, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আপনারা জানেন। আর আয়তক্ষেত্রের কর্ণ একে দুটি সমান ত্রিভুজের ক্ষেত্রে বিভক্ত করে, আয়তক্ষেত্রের কর্ণ একে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, অর্থাৎ এই পাশে ত্রিভুজ আর এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল, আবার এই পাশে ত্রিভুজ এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল সেম, এই যে এখানে লেখা আছে দুই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে। এবার একটা প্রশ্ন আছে এখানে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? একটু খেয়াল করেন আপনারা। তাহলে আয়তক্ষেত্রের আমরা এটা যদি সলিউশন করি, দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, তাহলে আমরা প্রস্থ যদি বলি হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে হচ্ছে thrice x। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল thrice x into x equal to 300, তাহলে x স্কয়ার equal to 100, x equal to আমরা লিখব হচ্ছে কত? 10। পরিসীমা চাইছে, এই যে পরিসীমার হচ্ছে ফর্মুলা হচ্ছে এই যে পরিসীমার ফর্মুলা, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে পরিসীমা ইকুয়াল টু কি হবে? পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু, এটা আমরা x এর মান পেলাম, তাহলে হচ্ছে দৈর্ঘ্য কত হবে? thrice x equal to, এটা হচ্ছে 30, তাহলে আমরা এখানে লিখব 10 প্লাস 30, তাহলে এটা হবে 80 মিটার। 80 মিটার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হবে 80 মিটার। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে বলা হচ্ছে সামান্তরিক। খেয়াল করবেন সামান্তরিকের ক্ষেত্রে যেটা হয় যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল হবে, কিন্তু কোণগুলো সমকোণ নয়। আমরা যদি আগেরটার সাথে এটা ডিফারেন্স খেয়াল করি, আয়তক্ষেত্রের সাথে আয়তক্ষেত্রের এই বাহুগুলো সমান সমান্তরাল, এটাও সমান সমান্তরাল, কিন্তু পার্থক্য হচ্ছে এই কোণগুলো। এই কোণগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে এই কোণগুলো কোনটাই 90 ডিগ্রি নয়। পরিসীমার ফর্মুলা সেম। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে খেয়াল করবেন, এখানেও দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য হচ্ছে এই যে এটা, আর প্রস্থ হচ্ছে এই যে এটা। এখানে কিন্তু কেউ যদি a ইনটু b ক্ষেত্রফল দেয় তাহলে কিন্তু ভুল হবে। খেয়াল করবেন এখানে a ইনটু b দিলে ক্ষেত্রফল ভুল হবে। ক্ষেত্রফল এই যে এটা ইনটু হচ্ছে এটা, বেস ইনটু হাইট, এই যে হাইট। আবার এরকম যদি হয় যে সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য d এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর লম্ব দূরত্ব h দেওয়া থাকলে ক্ষেত্রফল হবে dh। যদি এরকম থাকে, খেয়াল করবেন যে এই দূরত্বটা এটা হচ্ছে আপনার হচ্ছে d, এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে d, এই যে এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে d, আর আমি যদি এখান থেকে একটা লম্ব আঁকি এখানে, এই যে লম্ব, এইটা যদি h হয়, এরকম যদি দেওয়া থাকে, তাহলেও এই পুরা সামান্তরিকটার ক্ষেত্রফল হবে dh। এই জিনিসটা খেয়াল রাখবেন, এই ফর্মুলাটা দুই ভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, কিন্তু এই জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, এই দুইটার গুণফল করলেও কার সমান হবে? এই যে h এর সমান হয়ে যাবে। এই h এর সমান হবে। এবার আমরা আসি সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে a প্লাস b ইকুয়াল টু 180 হবে। এই যে সন্নিহিত কোণ, এখানে আমি যদি a আর b এই দুইটা কোণ যোগ করি 180 ডিগ্রি হবে। আবার হচ্ছে যে c আর d এই দুইটা যদি আমি অ্যাড করি তাও 180 ডিগ্রি হবে। আমি যদি a আর d অ্যাড করি তাও 180 ডিগ্রি, আমি যদি b আর c অ্যাড করি তাও 180 ডিগ্রি সন্নিহিত কোণ। সামান্তরিকের কোণও একে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, ঠিক যেভাবে আয়তক্ষেত্র বিভক্ত করেছিল। এই যে এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল, এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল, সিমিলারলি এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল, এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সেম হবে। ওকে, তাহলে আমরা এবার এই প্রশ্নটার মধ্যে আসি। p q r এর সামান্তরিকের p 100 ডিগ্রি হলে তাহলে q এর মান কত? এটা आंसर কত হবে বলেন? এটা 100 ডিগ্রি বলা আছে, একটু আগে আমি বলছি এটা आंसर বলে আসছি এখানে। এই যে এই জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা এখান থেকে খেয়াল করেন কি आंसर হবে। খুব সিম্পল, খুব সিম্পল, এই তো ভেরি গুড ভেরি গুড। তাহলে সন্নিহিত কোণ এটা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 80 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে आंसर। হ্যাঁ, এই কনসেপ্ট আপনি জানলে आंसर করা ইজি, পরীক্ষা হবে। কনসেপ্ট না জানলে আপনি মানে পরীক্ষা শেষ হয়ে যাবে তাও আপনি आंसर করতে পারবেন না। ওকে, আমরা নেক্সট যেটা চলে আসি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের মধ্যে বলা হচ্ছে যে চারটি বাহু পরস্পর সমান হবে বর্গক্ষেত্রের জন্য, এবং বিপরীত যে বাহুগুলো সমান্তরাল হবে, চারটা বাহু সমান হবে, প্রত্যেকটি কোণ এক সমকোণ হবে। এবং এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে কর্ণ দুটো সমান হবে, AC ইকুয়াল টু BD হবে। এই যে আপনারা খেয়াল করবেন কর্ণ দুটো সমান হবে, সবগুলো কোণ সমান হবে, সব বাহু সমান হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার, মানে দৈর্ঘ্য a প্রস্থ a, তার মানে a স্কয়ার। পরিসীমা হচ্ছে 4টা a মানে 4a, আর কর্ণের দৈর্ঘ্য এই যেটা, এই যে এই কর্ণের দৈর্ঘ্য এটা কিভাবে পাবো? আমি পিথাগোরাসের ফর্মুলা BD ইকুয়াল টু পাবো হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার, তার মানে হচ্ছে রুট ওভার 2a স্কয়ার, তার মানে এটা ইকুয়াল টু রুট 2a। এইভাবে আমি এই যে কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এগুলো 90 ডিগ্রি হবে, সবগুলো 90 ডিগ্রি হবে। খেয়াল করবেন, এটা ইম্পর্টেন্ট। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এবং AO ইকুয়াল টু কি হবে? OC, OD ইকুয়াল টু হবে OB, ঠিক আছে? OA ইকুয়াল টু OC, OB ইকুয়াল টু OD। আর কর্ণ দ্বারা সৃষ্ট ত্রিভুজ চারটি সমান হবে বলছি। কর্ণ দ্বারা সৃষ্ট ত্রিভুজ চারটি কি কি? AOB ইকুয়াল টু BOC, এই যে AOB ইকুয়াল টু হচ্ছে কি হবে? BOC। আবার COD ইকুয়াল টু হবে হচ্ছে কি? AOD। কর্ণ দ্বারা সৃষ্ট যে ত্রিভুজগুলো, সেই ত্রিভুজগুলো সেম হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। নেক্সট স্লাইডে খুব সম্ভবত আপনাদের জন্য একটা পল কোশ্চেন আছে, আমি রান করে দিচ্ছি পল কোশ্চেনটা। এটাই আপনাদের আজকের লাস্ট পল কোশ্চেন। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে আপনারা বুঝবেন, হ্যাঁ, বুঝে আনসার করবেন, না বুঝে আনসার করবেন না। যেটা বেটার হয়। তুমি ফোনে কথা বলো না, তুমি আমাকে কল দিয়ে ওকে, আমি বলটা ক্লোজ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামই রাইট আনসার করেছে, অনেকেই আবার ভুল করেছে। তো এটার বিষয়টা কি আপনারা একটু খেয়াল করবেন। এটা কিন্তু বলা হচ্ছে বর্গের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ। তাহলে হচ্ছে পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ, তাহলে উপরে হচ্ছে পরিসীমা, পরিসীমা নিচে হচ্ছে কর্ণ। এটা যদি ভাগ করি তাহলে তো আমরা বুঝবো যে পরিসীমাটা কর্ণের কত গুণ। তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা আমরা জানি বর্গের ক্ষেত্রে 4a, আর কর্ণের দৈর্ঘ্য আমরা একটু আগে পড়লাম রুট 2a, আমরা একটু আগে পড়ছি। দুইটা a কেটে যায়, উপরে 2 ইনটু 2 লেখা যায়, আর নিচে রুট 2।
এই টু কে আমরা কি লিখতে পারি, দুইটা রুট টু লিখতে পারি, দুইটা রুট টু লিখতে পারি, আর নিচে হচ্ছে রুট টু হবে, তাহলে রুট টু কেটে যায়, তাহলে কি থাকবে, টু রুট টু। তাহলে সঠিক আনসার কি হবে, টু রুট টু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, হ্যাঁ, টু রুট টু। ওকে, এবার রম্বসের ক্ষেত্রে কি, রম্বসের ক্ষেত্রে বর্গের সাথে রম্বসের পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে বর্গের যে কোণগুলো সব ছিল কি সমকোণ, আর রম্বসের ক্ষেত্রে কোণগুলো সমকোণ না, সবগুলো বাহুই সমান, হ্যাঁ, কিন্তু কোণগুলো সমকোণ না। আর কর্ণদ্বয় এখানে অসমান হবে, এই যে কর্ণদ্বয় অসমান, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। রম্বসের সাথে পার্থক্য যেগুলো জায়গায়, এই যে কোণগুলো সমান না, এটাও ঠিক আছে, এটাও সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখানে কিন্তু এই জিনিসটা দেখতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। আর সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি ঠিক থাকবে, এই ক্ষেত্রে পরিসীমা 4a। এবং এই ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলাটা আপনারা খেয়াল করবেন, এই ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ভাইয়া 30 মধ্যে শেষ করবো, আমি আর চেষ্টা করছি 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিব তুষার ভাই। ওকে, এটার জন্য দেখেন আপনারা রম্বসের জন্য ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমি এখানে দুইটা ত্রিভুজ আছে চিন্তা করতে পারি, আমি যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করি, তাহলে আমি এই রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে d1 মানে হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আমি যদি d1 এটুকু চিন্তা করি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু d1। আর আরেকটা হচ্ছে কি, এই যে ভূমিটা কি, ভূমিটা হচ্ছে d2, আর এটা হচ্ছে হাফ ইন্টু d1, তাহলে কিন্তু আমরা পাচ্ছি হাফ ইন্টু d1 ইন্টু d2। এবার এটার আনসার কি হবে আপনারা একটু বলেন, একটু দ্রুত আমাকে বলেন, এটার আনসার কি হবে, রম্বস। ওকে, ভেরি গুড। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে লাস্ট টপিক, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুইটি বাহু সমান্তরাল হবে এবং অপর দুটি বাহু সমান্তরাল হবে না। এই যে এই দুইটা বাহু সমান্তরাল হবে, কিন্তু অপর দুইটা বাহু সমান্তরাল হবে না। সমান্তরাল বাহুতে কখনো সমান নয়, সমান্তরাল এই যে বাহু দুইটা, এই দুইটা বাহু কখনো সমান হবে না, সমান্তরাল এই বাহু দুইটা কখনো কি হবে না, সমান্তরাল হবে না। তির্যক বাহু দুটি সমান হতেও পারে, মানে এই বাহু দুইটা সমান হতেও পারে, বাট এই বাহু দুইটা সমান হবে না। আর এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহু হচ্ছে কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, তাহলে এবি এর যোগফল ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব কি এইচ, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ। এখন আপনাদের কাছে আমার একটা দ্রুত কোশ্চেন, আপনারা একটু দ্রুত বলবেন এটা, এই জায়গায় যদি এটা হয় ইফ এবি ইকুয়াল টু সিডি, কি হবে তখন, ঘটনাটা কি ঘটবে একটু দ্রুত বলেন, তখন কি চিত্র হয়ে যাবে এটা, একটু আনসার করেন আমাকে। যদি এবি ইকুয়াল টু সিডি হয়ে যায় তখন এটা কি চিত্র হবে, পরীক্ষা এটাই বললো যে একটি পরীক্ষা প্রশ্নটা শুধু একটি ট্রাপিজিয়ামের বিপরীত সমান্তরাল বাহু দুটি সমান হয়ে গেলে সেটি কি হবে। কেউ বলছেন রম্বস, কেউ বলছেন রেক্টেঙ্গেল, কেউ বলছেন বর্গ, আয়ত, সামন্তরিক বলেন ভাই, কেউ সামন্তরিক, হ্যাঁ গুড, সামন্তরিক বলছেন, গুড গুড, আয়ত, সামন্তরিক, রম্বস সবই আসতেছে। ওকে ভাই, আমি বলে দিচ্ছি এটা সঠিক আনসারটা যদি এরকম হলে কি কি হবে দেখেন, খেয়াল করেন। এক নম্বরে বর্গ হবে, বর্গ when AB equal to CD, আর আয়তক্ষেত্র হবে when, এটা দেখেন AB equal to যদি CD হয়ে যায় তখন এটা বর্গ হবে, কিন্তু এখানে h এর সমান হতে হবে, এখানে h এর সমান হতে হবে, আর AB equal to CD not equal to h। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমার এই কথাটা বুঝতে পারছেন যে কখন বর্গ হবে, যদি এই যে এটা এই AB আর এই CD আর এই যে h সব সমান হয়ে যায়, যে সব সমান হয়, তখন এই ক্ষেত্রে বর্গ হবে। আর যদি AB equal to CD কিন্তু h এর সমান না, এই দুইটা সমান কিন্তু এইটা সমান না, এই যে এটা সমান না, তখন চিত্রটা কেমন হবে, আমি ধরেন এইরকম আঁকলাম, যে দেখেন খেয়াল করবেন, এইটা আর এটা সমান করে দিলাম, আর এইটা কিন্তু এটা সমান না, এটা সমান না, তাহলে এটা কি হয়ে গেল, এটা একটা আয়ত হলো না। আমি যদি সব সমান করে দিই, সব যদি আমি সমান করে দিই, এটা এইচ, এ বি সি, এটা ডি, এটা এ ডি, এটা সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এইচ। এখন খেয়াল করেন ভাই, এটা হচ্ছে আয়ত হবে আর এটা হবে বর্গ। এই 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 শব্দগুলো বোঝা যায় কিনা এবার একটু ক্লিয়ার দেখেন, একটু জ্ঞানের চোখে আপনারা দেখেন, একটু আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই কি বুঝছেন, একটু ইয়েস বলেন একটু ভাই, দ্রুত সময় শেষ হয়ে গেছে, দ্রুত একটু ইয়েস বলেন, বুঝছেন কিনা। এরকম একটু চিন্তা করে করে পড়াশোনা করবেন ভাই, মুখস্থ বিদ্যা পড়াশোনা করবেন না, নাহলে ভালো কিছু করা সম্ভব না। একটু মাথায় জ্ঞান কাজে লাগে, একটু চিন্তা ভাবনা করে করে পড়াশোনা করবেন। গুড, ওকে, অসাম, ভেরি গুড। তাহলে এক্ষেত্রে যেহেতু তুমি কেবলমাত্র দুটি বাহু সমান্তরাল, তাকে আমরা কি বলি, আমরা অলরেডি বলে দিয়েছি যে এটা ক্ষেত্রে এটা হবে ট্রাপিজিয়াম, হ্যাঁ, এটা ট্রাপিজিয়াম। ওকে, লাস্ট বাট নট লিস্ট, দিস ইজ দ্য লাস্ট বাট নট লিস্ট বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য, এটা ব্যাংক বলেন আপনি, যে কোনো এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো সুষম বহুভুজ কি, সুষম বহুভুজ মানে যেই বহুভুজের বাহুগুলো দৈর্ঘ্য সমান আবার কোণগুলো কি হবে সমান, এটাকে সুষম বহুভুজ বলা হয়। তাহলে সবচেয়ে সুষম বহুভুজের নাম, সবচেয়ে ছোট সুষম বহুভুজের নাম কি, আমি এটা আপনাদেরকে প্রশ্ন করলাম, কি হবে উত্তর দেন প্লিজ। সবচেয়ে ছোট সুষম বহুভুজের নাম কি, সবচেয়ে ছোট সুষম বহুভুজের নাম কি। কেউ বলছেন স্কয়ার, কেউ বলছেন বর্গ, কেউ বলছেন ট্রায়াঙ্গেল। ওকে, ভেরি গুড। সবচেয়ে আমি বলছি যারা স্কয়ার বলছেন তারা ভুল বলছেন, সবচেয়ে সুষম বহুভুজের, সবচেয়ে ছোট সুষম বহুভুজের নাম হচ্ছে ট্রায়াঙ্গেল, এবং সবচেয়ে সুষম যে বহুভুজ সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এবং সেটা অবশ্যই একটা কি হবে, একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সবচেয়ে ছোট সুষম বহুভুজ। আর এরপরে যদি আমি বলি যে চার বাহুর সুষম বহুভুজটার নাম কি, চার বাহুর সুষম বহুভুজের নাম কি, এই চার বাহুর সুষম বহুভুজের নাম কি, বর্গ। ওকে, ভেরি গুড, এই তো গুড। এখন আমরা এখান থেকে একটু একটা জিনিস খেয়াল করবো, এই জিনিসটা একটু প্লিজ একটু মনোযোগ দিয়ে, 2 মিনিট লাগবে, 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ ক্লাস শেষ করবো, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনার এইটা এইটা এবং এইটা, এই তিনটা কোণ কত করে হয় ভাইয়া বহুভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কত করে হয় একটু বলেন আমাকে, একটু কত করে হয় সমবাহু ত্রিভুজের জন্য, 60 করে না, ভেরি গুড, এটা 60 করে হবে, কিন্তু সব 60 করে হবে, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল। এইটার জন্য সব কত করে হবে, এটার জন্য সব কত করে হবে, এটার জন্য বর্গের জন্য সব সব 90 করে হবে। অসাম, ভেরি গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে আমরা 180 কে
আমরা যদি এটা 3 ভাগ করি তাহলে কিন্তু আমরা যখন একটা অ্যাঙ্গেল পেয়ে যাই। এখানে 180 কে আমরা যদি 3 ভাগ করি ত্রিভুজের, তাহলে আমরা একটা অ্যাঙ্গেল পেয়ে যাই। এখানে টোটাল সাম হচ্ছে কত? টোটাল সাম হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা যদি এখানে 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এখানে 90 পেয়ে যাই। তো যে কোনো একটা অ্যাঙ্গেলের মান আমরা কি মানে এই সবগুলো অ্যাঙ্গেলের সাম আমরা কিভাবে পাবো? এই ফর্মুলাটা হচ্ছে যেটা, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এটা ত্রিভুজ, তো ত্রিভুজের জন্য আমরা এই ফর্মুলায় n এর জায়গায় যদি ত্রিভুজের জন্য n ইকুয়াল টু কত বসাবো? 3, তাহলে আমরা যদি 3 - 2 দেই তাহলে ইনটু 180, তাহলে এখান থেকে আমরা দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। যদি চতুর্ভুজ হয় তাহলে n ইকুয়াল টু আমরা বসাবো 4, তাহলে 4 - 2 ইনটু 180 ইকুয়াল টু কত হবে? 2 ইনটু 180 কত হবে? 360। তাহলে আপনাকে যদি পেন্টাগন দেয়, হ্যাঁ হেক্সাগন দেয়, হেপ্টাগন দেয়, এভাবে দেয়, তাহলে আপনি সুষম ষড়ভুজের কত? ষড়ভুজ মানে কয়টা? n এর মান হচ্ছে কত হবে? 6। তাহলে আমরা যদি 6 বসাই 6 - 2 ইনটু 180, তাহলে আপনি যে কোনো একটা ষড়ভুজের সবগুলো অন্তস্থ কোণের সমষ্টি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত হবে? এটার আনসারটা আপনি আমাকে একটু বলেন দ্রুত। একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত হবে? একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত হবে? 6 সমকোণ। ওকে, ভেরি গুড। এটা আমি আর করে দিচ্ছি না। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, যে প্রশ্নটা পরীক্ষায় সবসময় আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা পরীক্ষায় সবসময় আসে। একটু শুনবেন মনোযোগ দিয়ে। একটা বহুভুজের, খুব ইম্পর্টেন্ট এটা, কিন্তু এটা এখানে নাই, কিন্তু পরীক্ষা আসে। একটা বহুভুজের একটা বহিস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ওই বহুভুজের সবগুলো কোণের সমষ্টি কত? এটা একটু বলেন আমাকে। বহিস্থ কোণটা 60 ডিগ্রি আমি বলছি, বাহিরের কোণটা, অন্তস্থ না কিন্তু। যে কোনো একটা বহিস্থ কোণ বলা আছে 60, তাহলে ওই বহুভুজের হচ্ছে সবগুলো কোণের সমষ্টি কত? হ্যাঁ, ওই বহুভুজের সবগুলো কোণের সমষ্টি কত? ওই বহুভুজটা আমি বলে দিচ্ছি। বহুভুজটার বলা হচ্ছে যে একটা বহিস্থ কোণ 60 ডিগ্রি। 360 অনেকে বলছেন, অনেকে বলছেন 720, অনেকে বলছেন 360। ওকে ওকে, ভেরি গুড। অনেক আচ্ছা, 360 এইভাবে দেখেন, খেয়াল করবেন। আমি যদি একটা বাইরের বাহু বহিস্থ কোণ যদি একটা দিয়ে দিই, এই যে এরকম, তাহলে এই যে এরকম যদি হয়, এরকম এরকম ধরেন যাচ্ছে, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটা, তাহলে এই বাইরেরটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ভিতরেরটা কত হবে? ভিতরের কোণটা কত ডিগ্রি হবে? ভিতরের কোণটা কত ডিগ্রি হবে? ভিতরের কোণটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি, রাইট? ভেরি গুড, 120 ডিগ্রি। তাহলে আমরা কি কাজ করবো? আমরা করবো যে n - 2 ইনটু 180 ডিগ্রি, এটাকে কি করবো? আমরা n দিয়ে ডিভাইড করবো, ডিভাইড করে ইকুয়াল টু 120 ডিগ্রি করবো। 120 ডিগ্রি করে আমরা এখান থেকে এই ভ্যালুটা বের করে নিয়ে আসবো যে n এর ভ্যালু কত। এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু অনেকে অনেকে বলছেন যে 6 বলছেন, মনে হয় সাকিব ভাই খুব সুন্দর করেছে। আমি আর হিসাব করলাম না, আপনারা n এর ভ্যালু এখান থেকে বের করবেন। n এর ভ্যালু যা আসবে সেটা সেই হচ্ছে আপনার n6 হলে হেক্সাগন, 5 হলে পেন্টাগন, ঠিক ওভাবে আসবে। তো যখন বহিস্থ কোণ দেওয়া থাকবে আপনারা 180 থেকে মাইনাস করে এটা বের করে ফেলবেন আর কি। হ্যাঁ, ওকে, এই ছিল আজকের ক্লাস। আপনাদেরকে জাস্ট ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং সকলের আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা লেগে থাকবেন। অবশ্যই বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই আপনাকে বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষকে বড় করে তোলে, এবং সেই প্রত্যয় নিয়ে আপনারা এগিয়ে যান সামনের দিকে। ইনশাআল্লাহ আপনাদের সাফল্য একদিন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। শান্ত ভাই আছে আমাদের সাথে, ভাই কিছু বলবেন? শান্ত ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছে না। আপনারা একটু জাজমেন্ট পোর্টটাতে অ্যাডমিট করে দেন। হ্যাঁ, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। আর নেক্সট আপনাদের ক্লাস আশা করি কোনো সমস্যা হবে না, ইয়ার কারণে, লকডাউনের কারণে। সবাই বাসায় বসে ক্লাস করতে পারবেন। আমরা সুন্দরভাবে ক্লাসগুলো পরিচালনা করবো। তো নেক্সট আবার আগামী পরশুদিন আপনাদের ক্লাস আছে। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন কোভিড থেকে। আল্লাহ হাফিজ। জিএমও আছেন? ক্লাস নিতেছো? ওই যে তোমার ভাবির রেজাল্ট হচ্ছে। ও, রেজাল্ট হাসি হচ্ছে দেখেই বলতে বোঝা যাচ্ছে। রেজাল্ট হচ্ছে বলতে অনলাইনে, মানে এখনো পাবলিশড হয় নাই। আচ্ছা, সার্টিফিকেট পাইতে কবে পাবে ওটা ঠিক দেরি নাই। হবে। তবে অনলাইনে First ও class এ। মার্কশিটটা দেখছে। ও 4 এ জিপিএ 4 এর ভিতরে 3.41 পাইছে। ও, এটা তো ভালো। হ্যাঁ, ফার্স্ট ক্লাস হুম। পাইছে। এখন সুবিধা হবে, প্রমোশনের সুবিধা হবে। যাক, আলহামদুলিল্লাহ, খুব এই ভালো। ভাবির কষ্ট সার্থক হয়েছে। হ্যাঁ, আর সে ওই গতকালকে যে বাথরুমে একটু ব্যথা পেয়েছিল পরে, ওটা জানো তো, হ্যাঁ, শুনলাম। ওই বুয়া বাথরুম মাজার জন্য ইয়ে দিয়ে রাখছিল, ও খেয়াল করেনি, তাড়াহুড়া করে যেতে যেয়ে পায়ে ব্যথা পেয়েছে। তো এই জন্য আর সে মানে এখন বাইরে যায় নাই। রিয়ানকে নিয়ে রিয়ানের বাবা বাইরে গেছে ঘুরতেছে। গতকালকে গেছিল। ওরা তো এখন প্রতিদিনই ওই সন্ধ্যার পরে হ্যাঁ, এখন রিয়ানকে নিয়ে কোভিড ঘোরা একটু লাগে। কম আছে, এখনই ঘোরাই ভালো। এটা এটাই খবর। আবু কি কোনো ভিডিও আসতেছে না নাকি? না না, ভিডিও টিডিও না। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু পরে তাহলে খাওয়া দাওয়া করবো, একসাথে কথা বলবো।
বলতেছি না, মনে করো যে আপু যেহেতু আসবে আমরা তো একটু গল্প সল্প করবো, ঠিক না, এটা আরামসে খাওয়া দাওয়া করবো। তো বুফে কোনো রেস্টুরেন্টে বেস্ট হয়। কেন বুফে বেস্ট হবে? কারণ আমরা মনে করো যে ধরো কোনো একটা চাইনিজ রুমে বসলাম, নিশ্চয়ই ডিনার করবো আমরা। আমরা তো ডিনার তো করবো না। কারণ আপু আসলে আপু রাতে একা একা যাবে, একা তো আসবে না, মানে অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবে। এখন ভাইয়াকে আনতে পারলে তো রাত হলেও অসুবিধা নেই। আর তুমি অ্যাকচুয়ালি আমি কাছে আমি চাইবে আমি বুফে দাওয়াত দিব আর কি। আমি আমার পক্ষ থেকে বুফে তো কোন বুফেতে চাইতে ক্যাফে রিও আছে, তারপর ক্যাফে ওগুলা লরা, ওগুলা সব কিরকম উপরে বুফে? সব উপরে তোমাকে পাঠিয়ে মানে দেবো। আমি বলতেছি যে ৳৬৯০ করে খাবে তুমি তুমি অন্য যদি ৪ জন হয়। 3000 টাকার মতো হয়ে যাবে। তো হচ্ছে কি মনি আপুকে অ্যাকচুয়ালি আস্ক করতে হবে যে আপু আপনি কার সাথে দিচ্ছেন, একাই কিন্তু না। শোনো, আমাদের কাজ হচ্ছে ডেট ফিক্স করা এবং বলবো উত্তরায়, তারপর বলবো যে আপু আপনি কার সাথে আসতেছেন। তারপরে হচ্ছে শোনো, আমরা মনে মনে প্ল্যান থাকবে আমাদের 2টা জায়গা, বুঝছো? হুম। আপুকে আমরা উত্তরা বলবো যে ঠিক আছে আপু আমরা উত্তরার দিকে আসবেন, আমরা হচ্ছে মানে যে জায়গায় যাবো সেটা আমরা ওই দিন বলবো যে আমরা উত্তরার অন্য জায়গায় যাচ্ছি। কিন্তু তুমি মনে মনে একটা না 2টা জন 3টা। ওকে। ওইটা ছাড়া তোমার তো মশা কামড়াচ্ছে, আর কোনো জায়গা? আমি চাচ্ছিলাম এমন কোথাও বসতে, যেখানে মনে করো যে একটু আরামসে কথাবার্তা বলা যাবে, অনেকক্ষণ বসে থাকলে কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? এখানে তো লাঞ্চ 1টা থেকে 4টা, ডিনার 6:30 থেকে 9:30। এত অত রাতে তো উনি আসবে 6:30 থেকে 9:30, তো বেশ রাতে। এখন তো আজান দেয় 5:30টায়, তো 5:30 থেকে মাগরিবেরও 1 ঘন্টা পরে। 9টা 9:30তে মানে এই টাইমটা যদি আবার ওনার ব্যাক করতে হবে না রাতের বেলা। আর বিকেল টাইমটা হলে সবচেয়ে বেটার হয়। তুমি দেখো যে বিকেলে মানে একটু ওপেন টাইপের প্লেস বসার জন্য কোনটা বেটার হয়। এইটা কেমন দেখতে শুনছি। একদম অনেক এক্সপেন্সিভ জায়গায় যাওয়ার কথা না। কোনটা কি আমি বোঝাতে পারতেছি? হুম। এটা তো দেখেই তো টানসান লাগতেছে অনেক। এক্সপেন্সিভ এটা। তাইলে তোমার এত এক্সপেন্সিভ এটা যাওয়ার দরকার নেই, অন্য অপশন দেখো। আচ্ছা, আমার আশেপাশে দেখি। কিন্তু চাইনিজ রেস্টুরেন্টগুলো এখন খুব এক্সপেন্সিভ। তাহলে কি তুমি অন্য কোথাও যাইতে চাচ্ছ? মানে চাইনিজ রুমে তোমার মনে করো যে চিকেন গান ফ্রাই 600 টাকা, স্যুপ 600 টাকা। তুমি উত্তরা বাদে ওইদিকে যাইতে চাচ্ছ? হ্যাঁ, এদিকে এদিকে থাকতে যাচ্ছে, অবশ্যই দিকে। না মানে অন্য দিকে তোমার কোনো অপশন আছে? মনে করো যে তোমার তুমি মনে করো চিন্তা করতেছো যে উত্তরায় এখন আমরা তো মনে করো যে কোথাও এমন কোথাও যেতে হবে একই অপশন, যেখানে অনেকক্ষণ বসে থাকা যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না, উঠে দিতে পারবে না, সেরকম যে প্লেসগুলো আছে। শোনো, সেটা যদি করা যায়, সেটা তাহলে অপশনটা এমন রাখো যে তুমি উত্তরায় হাঁটার মতো কোনো জায়গা আছে যেখানে গিয়ে আমরা একটু জাস্ট ঘুরে টুরে কথাবার্তা বলে হাঁটার জায়গার জন্য কি আজকে দেন ওখানে আমরা নাই? কোথাও
সংখ্যার মানুষ। এই কারণে হচ্ছে রুফটপ যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর মজাটা এটা যে আকাশ বাতাস দেখা যায়, নিজের মতো করে খাওয়া দাওয়া করা যায়। এর মধ্যে একটা হচ্ছে রুফটপ তোমার বাফেট, ঠিক আছে? আপুকে জিজ্ঞেস করতে হবে যে আপু অমুক তারিখে আপনার কয়টার সময় কয়টা পর্যন্ত আপনি সময় দিতে পারবেন, এইটা সকালটা বাদ দিয়ে জিজ্ঞেস করে নিয়ে তারপর আমরা বিকালের টাইমটা যেখানে সময় মোটামুটি 1-1.5 ঘন্টা থাকতে পারলে বেশ। তুমি কাচ্চিও না টাচ্চিও হলে এগুলো তুমি খাইতে পারবা, ঠিক আছে? 200 টাকা প্লেটে বসে থাকতে পারবে না, কথা বলতে পারবে না, এত মানুষ বিজনেস করবে, ঠিক আছে? সেটা তো লাভ নেই। আপু ওখান থেকে উত্তরা কতদূর হবে এখান থেকে? রুমে আছে একেবারে কাছাকাছি। আমি নিজে উত্তরা আসতে চাইবো তো। জানি না এখন ওনার মানে ইয়ের কি অবস্থা, তখন খুবই ঘুরতে পছন্দ করে, খুব ঘোরাঘুরি খুব পছন্দের জিনিস ছিল। জানি না এখন বিদেশে যাওয়ার পরে কোভিডের কারণে ইয়া হয়ে গেছে কিনা। আর তো কবে দেখা হবে, মেয়েটা চলে গেলে আবার 5 বছর, সেই 5 বছর পরে আসলে আবার আদৌ আমি বা আমাদের সাথে কোথায় দেখা হবে, আমরা কোথায় থাকবো না থাকবো, ওনারা কি হবে। কালকে যদি মনিরপুর সাথে দেখা হয়, কালকে না মনিরের মাঝে, আর যদি কোনো ছবি ফেসবুকে দেয়া হয় তাইলে তো আমি করবো ব্লাস্ট। ঢাকায় আসছে আমার সাথে এখন একদিন দেখা করলে দেখা করবো। তোর মনে হয় জানি না, ও না ছবি দেখতে আসছে।
রাফি ভাই, রাফি ভাই, জীবন ভাই, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি। আপনারা যদি শুনে থাকেন একটু চ্যাট বক্সে লিখেন তো যে আপনারা ক্লাসটা আমাদের ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি চ্যাট বক্সে ওয়াই লিখে আপনারা একটু জানান আমাকে কাইন্ডলি। হ্যাঁ, ওকে, ভেরি ফাইন। আর যদি আপনারা শুনতে না পান, কোনো একটা সময় যদি শোনা না যায়, তাহলে আপনারা ইনস্ট্যান্টলি আমাকে মানে জানাবেন চ্যাট বক্সে যে শোনা যাচ্ছে না, হ্যাঁ, বা লো সাউন্ড হলে জানাবেন আপনারা, তাহলে তো প্রবলেম হতে পারে। মামুন ভাই, আমরা কি ক্লাস শুরু করে দিতে পারি? জি, মামুন ভাই, শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, আমরা শুরু করে দিই ভাই। যদি কারো কোশ্চেন থাকে আপনি একটা বলে দিন। আমরা শেষের দিকে দেখি। আমরা সেখানে দেখি। আমি 10 সেকেন্ডের মধ্যে শুরু করছি। আচ্ছা, আপনার সময় লাগে? আলামিন ভাই, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, আপনি কোশ্চেন করতে পারেন। আলামিন ভাই কোশ্চেন করতে পারেন। শুভ ভাই, আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, শুভ, যারা মানে একটু কথা বলবে না, আমরা শুরু করে দিই। ওকে, মামুন ভাই, শুরু করি আমরা। হ্যাঁ হ্যাঁ, শুরু। আচ্ছা, আপনি মিউট রাখেন, ওই যে সোহেল ভাইয়ের সাউন্ড আসতেছে, ইকো হচ্ছে মেবি। হ্যাঁ, ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গাণিতিক যুক্তি ক্লাসের লেকচার 8। তো লেকচার 8 এ রেখাকোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের ক্লাসের বেসিকটা আপনি যদি ইনশাআল্লাহ ভালো মতো নিতে পারেন, তাহলে আমি আশা করি মানে পরবর্তীতে আপনার রিটেনের জন্য এই জিনিসটা খুব একটা কাজে দিবে, যদি এই বেসিকগুলো আপনি নিজের মাথায় ভালো মতো সেট করে নিতে পারেন। পিডির জন্য অবশ্যই এগুলো হেল্পফুল, এজ ওয়েল এজ এগুলো রিটেনের জন্য অনেক বেশি হেল্পফুল। সুতরাং আপনারা অনেকেই আমি নোটিস করি যে ক্লাসে এসে আবার চলে যান মাঝখানে। তো এই টেকনিক্যাল প্রবলেম হতে পারে অনেক সময়। এটা খুবই এক জায়গা থেকে আপনারা এক জায়গায়, আমরা আরেক জায়গায়। এটা যে সম্ভব হচ্ছে বর্তমান যুগে, এটাই আমাদের জন্য আমি মনে করি আশীর্বাদ। এবং এই করোনাকালীন আমরা ক্লাস করতে পারছি। সুতরাং আপনারা যদি কেউ কোথাও না বুঝেন, আমাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো চ্যাট বক্সে আনসার করার। তো শুরু করা যাক আজকের ক্লাসে।